তুই শুধু আমার উন্মাদনা। লেখিকা তাবাসসুম খাতুন। পর্ব 6। রাত 2টা বেজে 2 মিনিট। নিশান অফিসের কাজ শেষ করে ল্যাপটপ রেখে উঠে দাঁড়ালো। সোজা ওয়াশরুমের দিকে গেল। খট করে ওয়াশরুমের দরজা খুলল, লাইট অন করল। নিশান গম্ভীর মুখে ভিতরে ঢুকল। সে বাথটবের কাছে গিয়ে দেখল সিমি সেন্সলেস হয়ে পড়ে আছে। নিশান নিচু হয়ে সিমির হাত পায়ের বাঁধন আর মুখে থাকা টেপ খুলে দিল। সিমিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। সোফার উপরে শুয়ে কাভার থেকে নিশান নিজের একটা শার্ট বাহির করে সিমির ভেজা জামাকাপড় খুলে পরিয়ে দিল। পরে আবারও কোলে নিয়ে বেডে শুয়ে দিল। এসি অফ করে দিল, গায়ে ব্ল্যাঙ্কেট ভালোভাবে জড়িয়ে দিল। সিমির মাথায় হাত দিয়ে দেখল জ্বর আসছে। নিশান ওয়াশরুম থেকে একটা মগে করে পানি আনলো, নিজের রুমাল ভিজিয়ে সিমির কপালে জলপট্টি দিতে লাগল। সিমির পাশে বসে সিমির ডান হাত নিজের হাতের মধ্যে নিল। সিমির মুখের দিকে তাকিয়ে রইল ঘোর লাগা দৃষ্টিতে। হুট করে বলে উঠল, কেন বুঝিস না ইস্যু তুই আমাকে? বল কেন বুঝিস না? কেউ তোর ভালো চাই না। তোকে যত প্রোটেক্ট করতে চাই তুই তত বাহানা খুঁজে হারিয়ে যাস। কি পেয়েছিস কি আমাকে? তোকে কষ্ট দিয়ে যে আমি নিজেও ভালো নেই, বুঝিস তুই এইটা? তুই আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট সেইটা তুই কখনো জানতে পারবি না। কারণ তুই তো আমাকে বোঝার চেষ্টা করিস না কখনো। আমার জীবনটাও অতটাও দামি নয় যতটা তুই আমার কাছে দামি। আমার দুনিয়া একদিকে তো তুই একদিকে। তুই বুঝবি কবে আমাকে? আমার ব্যক্তিগত সম্পদ তুই, সেইটা আজ থেকে নয়, তোর 5 বছর বয়স থেকেই তুই আমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছিস। নিশান থামল, কিছুক্ষণ পরে দাঁতে দাঁত চেপে বলল, আজকেই লাস্ট। আমার কথার একটু অবাধ্য হলে গড প্রমিস তোকে মেরে দাফন করে নিজেও মরে দাফন হব। বলে নিশান উঠে দাঁড়ালো। বেলকুনিতে চলে গেল। সেখানে গিয়ে সিগারেট ধরিয়ে টান দিতে লাগল। রাগ হচ্ছে তার প্রচুর। এই ইডিয়েট আগেও শুনিনি কথা, এখনো শোনে না। রাগে মাথা ফেটে যাচ্ছে। সিগারেটে টান দিতেই আছে, পরপর 6টা সিগারেট শেষ করল সে। এখনো ধরিয়ে টান দিচ্ছে। মাথা কিছুতেই ঠান্ডা করতে পারছে না সে। এইদিকে রুমের ভিতরে সিমির জ্ঞান ফিরল। মাথা ভার হয়ে আছে, চোখের পাতাগুলো যেন 10 কেজি ওজন, খুলতে পারছে না। কথা বাহির হচ্ছে না মুখ থেকে। সারা দেহ অবাস হয়ে আছে। সিমি বহু কষ্টে চোখ খুলল। চোখ খুলে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। ধীরে ধীরে উঠে বসল। দেহে বলও নেই, সেই দুপুরে খাওয়া হয়েছে আর কিছু খায়নি সে। সিমি খেয়াল করল বেলকুনি থেকে আওয়াজ আসছে কিছুর। সিমি উঠে দাঁড়াল। আশেপাশে তাকিয়ে নিশানকে খুঁজল, নেই নিশান। সিমি ধীরে ধীরে বেলকুনিতে গেল। গিয়ে দেখল নিশান সিগারেট টানছে। সিমি অবাক হয়ে বলল, আপনি সিগারেট খান? সিমির আওয়াজ পেয়ে নিশান সিমির দিকে ফিরল। সিমির কোমর ছোঁয়া চুলগুলো এলোমেলো হয়ে ছেড়ে দেওয়া। নিশানের পরিয়ে দেওয়া শার্ট হাঁটুর একটু উপরে উঠে আছে। শার্ট বোতাম উপরের দিক থেকে 2-3টা খোলা। মেয়েলি সর্বাঙ্গ বোঝা যাচ্ছে ভালোভাবে। নিশান কিছুক্ষণ তাকিয়ে সিগারেটে একটা টান দিয়ে বলল, তুই এইখানে কি করছিস? সিমি আগের মতোই বলল, আপনি সিগারেট খান? নিশান ভ্রু কুঁচকে বলল, আমি প্রশ্ন আর প্রশ্নের উত্তর দিতে পছন্দ করি না। সিমি নাক চেপে ধরে বলল, তাহলে পরীক্ষার প্রশ্নে কোনোদিন আনসার লিখেননি? তার মানে আপনি ফেলটুস? সিমির কথা শুনে নিশান সিগারেটে আরেকটা টান দিয়ে সিমির কাছে গেল। সিমি পিছাতে পিছাতে দেয়ালে পিঠ ঠেকল। সিমি নাক মুখ চেপে আছে। নিশান সিমির একদম কাছে গেল, তাদের মধ্যে কোন দূরত্ব নেই। নিশান সিমির মুখ থেকে হাত সরিয়ে সিমির হাত শক্ত করে চেপে ধরল। সিমির কোমরও শক্ত করে চেপে ধরল। সিমির ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে গেল। সিমির ঠোঁট নিজের দখলে করে নিয়ে মুখের ভিতরে থাকা সিগারেটের ধোঁয়া সিমির মুখের ভিতরে ঢুকিয়ে দিল। সিমির দম বন্ধ হয়ে আসলো, কাশি লাগছে। নিশানের থেকে ছাড়া পেতে চাচ্ছে, কিন্তু নিশান ছাড়ল না, নিজের মতো কাজ করতে লাগল। সিমির নিঃশ্বাস আটকে আসছে, নিভু নিভু চোখে তাকিয়ে আছে। এমন সময় নিশান ছেড়ে দিল। সিমি ছাড়া পেতেই বড় বড় নিঃশ্বাস নিল। কাশতে লাগল। নিশান নিজের ঠোঁট মুছে নিয়ে বাঁকা হেসে বলল, এত ওভার পজেটিভ কিছু আমি লাইক করি না। তাই হালকার উপরে ঝাপসা দেখলাম তোকে। দ্বিতীয়বার প্রশ্ন করার আগে যেন এই কথা মনে থাকে। বলে সিমিকে কোলে তুলে রুমে নিয়ে গেল। সিমিকে বেডে ফেলে দিয়ে নিজেও সিমির কাছে গেল। সিমির গলায় মুখ ডুবালো। ঘাড়ে কামড় দিল জোরে।
সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির কানের লতিতে কামড় দিল, চুমু দিল। সিমির মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল। নিশান উঠল, নিজের গায়ে থাকা টি শার্ট খুলে ফেলে দিল। সিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস কণ্ঠে বলল, আমি মারব, আবার আমি নিজেই কাছে টেনে আদর করব। আমার বিষাক্তময় অত্যাচার আর আদর সহ্য করে নে জান বাচ্চা, বলে নিশান নিজের সম্পূর্ণ ভর ছেড়ে দিল সিমির উপরে। সিমি প্রথম প্রথম বাধা দিলেও নিশানের কথা শুনে সে আর কিছু বলল না। সেও হারিয়ে গেল নিশানের মাঝে। রাত 3:30 বাজে। নিশান সিমিকে কোলে করে ওয়াশরুমে ঢুকে গোসল করিয়ে আবারও কোলে করে রুমে এনে নিজের জামা পরিয়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দিল গায়ে। নিজেও টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। সিমির শীত লাগছে। প্রায় 3-4 ঘন্টা ধরে সে পানির ভিতরে ছিল, আবার এখন গোসল করল। নিশান বলল চুপচাপ বসে থাকতে, তাইও বসে আছে। নিশান সোজা কিচেনে গেল। ফ্রিজ থেকে ভাত আর তরকারি বাহির করে গরম করল। তারপর প্লেটে নিয়ে আবার রুমে ঢুকল। সিমির পাশে বসে লোকমা মাখিয়ে সিমিকে গালে তুলে খাইয়ে দিল, সাথে নিজেও খেল। খাবার শেষ করে নিশান সিমিকে পেইনকিলার আর একটা অ্যান্টিবায়োটিক দিল। ডাক্তারের কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করলে এইটা বলাই, তাই নিশান সেইটা দিল। নিশান বেডে গেল, লাইট অফ করে সিমিকে নিজের বুকের মাঝে নিয়ে বলল, ঘুমিয়ে পড়। সিমি বিড়াল ছানার মতো নিশানের বুকে ঘুমিয়ে পড়ল। নিশান ও সিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। চারিদিকে পাখি কিচির মিচির করে বেড়াচ্ছে। চৌধুরী ম্যানশনে ভোর হতেই সবাই কাজে লেগে পড়েছে। সন্ধ্যায় বিজনেস পার্টি আছে, সেই জন্য সবাই গুছাচ্ছে। ছাদে সবকিছু ঠিক করা হয়েছে। নিশান ও উঠে পড়েছে। সাথে জিহান ও দুইজন মিলে একরুমে বসে অফিসের কাজ করছে। সিমি এখনো ঘুমিয়ে আছে। বাড়ির গিন্নিরা সকালের নাস্তা রেডি করছে। মিষ্টি এসে দাঁড়ালো সেলিনার পাশে। সেলিনা হেসে বলল, কিছু খাবি মামুনি? মিষ্টি বলল, উহুম খালা আম্মু, একটু এইদিকে আসো, কথা বলবো একটু। সেলিনা হাতের কাজ ফেলে রেখে মিষ্টিকে নিয়ে চলে গেল। কেয়া এইটা দেখে রোজিনাকে বলল, দেখছো মেজো আফা, বড় আফা এই মেয়েটারে কত ভালোবাসে। এর মেয়ের জন্য আমাদের সিমিকেও মারতে চাই। ছি, কতটা জঘন্যতম কাজ। রোজিনা কেয়াকে শাসিয়ে বলল, কেয়া এইসব বড়দের সম্পর্কে বলা উচিত নয়। বড় আফা আমাদের বড়, আমাদের ঢাল, উনি থেকে পরিবারটা এইভাবে শক্তপোক্ত করে ধরে রেখেছে। এইভাবে বলা উচিত নয়। কেয়া, তুমি এত সরল কেন মেজো আফা? তোমার মেয়েকে সে মারতে চাই, এরপরও তুমি তাকে ভালো বলছো, সম্মান করছো। রোজিনা কেয়াকে বুঝিয়ে বলল, দেখ কেয়া, বড় আফা অন্যায় করছে। আমাদের উচিত তাকে অন্যায় থেকে বাহির করে আনা। এইভাবে অসম্মান করা উচিত নয়। উনি খুব ভালো মানুষ, আমি জানি। আমার যখন 15 বছর বয়স তখন আমার বিয়ে হয়, আর সেই থেকেই বড় আফা রূপী একটা মা পেয়েছি। আমাকে আগলিয়ে রেখেছে সব সময়। হয়তো তার ভাবনাতে একটু ভুল হয়েছে, এই বলে আমাকেও যে সেই সাথে তাল মেলাতে হবে এমনটা কথা না। কেয়া মাথা নাড়িয়ে হাতের কাজ করতে করতে বলল, তুমি যা বলছো তা ঠিক, তবে বড় আফা বুঝলে ভালো, না বুঝলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে। আমাদের নিশান সিমিকে অনেক ভালোবাসে। সিমিকে দ্বিতীয়বার আঘাত করতে চাইলে নিশ্চয়ই কিছু করবে। রোজিনা কিছু বলল না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলালো। এইদিকে সেলিনা মিষ্টিকে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসল। এইদিকে আপাতত কেউ নেই। মিষ্টি ফিসফিস করে বলল, খালা আম্মু, সবকিছু ঠিকঠাক করে ফেলেছি আমি। সে চলে আসবে সন্ধ্যায়। সেলিনাও ফিসফিস করে বলল, খুব ভালো করেছিস মামুনি, এখন শুধু সন্ধ্যার অপেক্ষা, তারপর বাকিটা নিশান বুঝে নেবে, কে ওর যোগ্য আর কে অযোগ্য। মিষ্টি হাসল, তারপর উঠে নিজের রুমে গেল। সেলিনাও উঠে কিচেনে গিয়ে নিজের মতো কাজ করতে লাগল। সামিয়া, যারা আর রাত্রি তিনজনে নিশানের রুমে ঢুকল। দেখল সিমি এখনো ঘুমিয়ে আছে। সামিয়া গিয়ে সিমির মাথায় চাটি মারল। সিমি ঘুম থেকে লাফ দিয়ে উঠল। বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিয়ে ওদের তিনজনের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, সমস্যা কি, মারলি কেন? সামিয়া, রানী সাহেবা কত আর ঘুমাবেন? সেই বিকাল থেকেই তো ঘুমিয়ে আছেন। সিমি বালিশে হেলাম দিয়ে বসল, বলল, কি করতে এসেছিস সেইটা বল। যারা একটা শপিং ব্যাগ সিমির দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবিজান, কালকে তো আপনি ঘুমিয়ে পড়ছিলেন, তাই আপনার জন্য এই সুন্দর ড্রেসটা কিনেছি, পরে ভাইয়াকে পাগল করে দিও।
সিমি মন খারাপ করে বলল, পার্টিতে আমি যেতে পারবো না। তোর ভাই আমাকে যেতে দেবে না, বিকালেই রুম লক করে রেখে দেবে। যারা ভ্রু কুঁচকে বলল, কেন? সিমি, জানি না, শুধু যেতে বারণ করছে, আমি এইটাই জানি। বলে সিমি শপিং ব্যাগ ওদের দিয়ে দিতে গেলে যারা বলল, হুহুম, ফিরিয়ে দিস না। পার্টিতে যেতে না পারিস, রুমে থাকিস। ভাইয়া যখন আসবে তখন পরিস। দুটো ড্রেস আছে বুঝেছিস, পরে ভাইয়াকে পাগল বানিয়ে দিস। সিমি কিছু বলল না। ওরা তিনজন চলে গেল। সিমি উঠে ওয়াশরুমে গেল, ফ্রেশ হয়ে আসলো, জ্বরটা পড়ে গেছে গা থেকে। সিমি নিজের ড্রেস পরে নিয়ে নিচে গেল নাস্তা করার জন্য। সবার সাথে নাস্তা করা শেষে রোজিনা সিমিকে বলল, সিমি তুই একটু নিশান আর জিহানকে দিয়ে আয় নাস্তা। ওরা রুমের ভিতরে কাজ করছে, না দিয়ে আসলে ওরা খেতেও আসবে না। সিমি কিছু বলল না, মাথায় সুন্দর করে ঘোমটা টেনে ট্রে হাতে নিয়ে উপরে উঠল। যাওয়ার আগে সামিয়াকে বলল, এই ছেমরি, আয় আমার সাথে। সামিয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলল, আমি যাব না, তুই যা। সিমি, কুত্তি, ওইখানে তোর ভাতারও আছে। সামিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, হ্যাঁ, একটা তোর ভাতার আরেকটা তোর দুলাভাই। যা যা, দুলাভাই আর ভাতারকে নাস্তা দিয়ে আয়। সিমি আর কোন কথা না বলে উপরে গেল। নিশানরা যেই রুমে গেছে সেই রুমে নক করে ভিতরে ঢুকলো, ট্রে রেখে দিয়ে বলল, খাবার খেয়ে আবার কাজ করেন। বলে সিমি চলে যেতে নিলে নিশান বলে উঠল, তোকে বাইরে বেরোতে কে বলেছে? সিমি একটা ঢোক গিলে বলল, নাস্তা করতে বেরিয়েছিলাম। নিশান এইবার ধমকের সুরে বলল, ইডিয়েট, রুমে যা, তোকে যেন আর বেরোতে না দেখি। সিমি কিছু না বলে দৌড়ে রুমে গিয়ে বেডে বসে নিশানকে গালি দিতে দিতে বলল, শালা বিদেশি কুত্তা, আমি কি অন্যের সাথে পালিয়ে যাচ্ছি নাকি? হু হু, হনুমান ইঁদুরের বাচ্চা, গরুর 10 নাম্বার বাচ্চা, আস্ত একটা গাধা। বলে সিমি বেডে শুয়ে ফোন বাহির করে কোরিয়ান ড্রামা দেখতে লাগলো। দেখতে দেখতে দুপুর পেরিয়ে বিকাল হয়ে আসলো। 4টা বেজে 30 মিনিট হয়েছে। বাড়িতে এইবার বিজনেসম্যানরা একজন আসা ধরেছে। তাজউদ্দিন সালাউদ্দিন ওদের ওয়েলকাম জানাচ্ছে। জামালউদ্দিন রান্নার দিকে দেখছে। নিশান আর জিহান মাত্র কাজ শেষ করে উঠল। জিহান নিজের রুমে ঢুকে দেখল সামিয়া আলমারিতে কি যেন খুঁজছে। জিহান আস্তে আস্তে রুমে ঢুকে দরজা লাগিয়ে সামিয়ার একদম কাছাকাছি দাঁড়িয়ে বলল, বউ, কি খুঁজছো এইভাবে? হুট করে এমন কণ্ঠ শুনে সামিয়া ভয় পেয়ে লাফিয়ে উঠে পিছে ফিরে যেতে নিলেই জিহানের বুকে ধাক্কা লাগে। জিহান মুচকি হেসে বলল, আরও একটু উপরে লাফ দিতে খুব সুন্দর দেখাচ্ছিল। সামিয়া ভয় একপাশে রেখে বলল, আপনি এইখানে কি করছেন? জিহান, প্রশ্নটা আমার, তুমি এই রুমে কি করো? সামিয়া হেসে বলল, রুমটা তো আমার, তাই আসছিলাম। এখন সরেন, আমার কাজ শেষ, এই রুমের পরে আসবো আবার। বলে যেতে নিলেই জিহান সিমির কোমরে হাত দিয়ে নিজের কাছাকাছি এনে বলল, রুমটা নিজের বলে দাবি করছো তো রুমের এই মানুষটাকে কেন নিজের বলে দাবি করছো না বউ? সামিয়া, কারণ আপনাকে আমার লাগবে না। বলে ছাড়াতে লাগলে জিহান আরো শক্ত করে চেপে ধরে বলল, তোমার লাগবে না, তবে আমার লাগবে। বিয়ে করেছি কাল থেকে, বউকে কাছে পাইনি। এখন পেয়েছি, মনটা আনচান করে বউয়ের আঁচল ধরে বেড়ানোর জন্য। সামিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, আপনার মনে 10 বালতি পানি, কারণ আমি শাড়ি পরি না। জিহান, পরো না, পরবে। পরে আমার হাত তোমার শাড়ির আঁচলে বেঁধে দিয়ে এই গান গাইবে। আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে। আঁচলে বান্ধিয়া রাখিব গো তোমারে। সামিয়া জিহানের থেকে ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতে করতে বলল, সেগুড়ে বালি, আমি কখনো এইটা বলবো না। সরে যান। জিহান অবাক হয়ে বলল, বউ, তুমি আমাকে জান বললে? সামিয়া বিরক্তি কণ্ঠে বলল, যেতে বলেছি আমার কাছ থেকে। সামিয়ার বিরক্তি মুখ দেখে জিহান টুপ করে সামিয়ার ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে সামিয়াকে ছেড়ে দিয়ে বলল, তোমার বিরক্তি মুখটা দেখতে দারুণ, তাই সামলাতে পারলাম না আর কি। বলে জিহান ওয়াশরুমে ঢুকে গেল। এইদিকে সামিয়া নিজের ঠোঁটে হাত দিয়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। হুসে ফিরতে সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে গালি দিতে দিতে চলে গেল রুম থেকে। নিশান রুমে এসে আগে শাওয়ার নিয়ে নিল। সে নিজেকে রেডি করে নিল একেবারে। সে কালো স্যুট পরেছে। সিমি চুপচাপ বসে ফোন দেখছে, কিন্তু আর চোখে নিশানকে ঠিকই দেখছে। নিশান নিজের চুল সেট আপ করতে করতে বলল, এত আর চোখে না দেখে সরাসরি দেখ। তোর হাজবেন্ড এত সুন্দর দেখতে, থাক তুই। সিমি চোখ নামিয়ে ফোন দেখতে দেখতে বিড়বিড় করল, সুন্দর না ছায়? বিদেশি কুত্তা, আমি দেখছি তো কিভাবে বুঝলো?
নিশান এইবার সিমির কাছে আসলো, সিমির বাহু ধরে টেনে তুলল, সিমির কপালে গভীর চুম্বন দিয়ে বলল, আমি রুমে খাবার পাঠিয়ে দেব। রুম থেকে একদম বেরোবে না যতক্ষণ না পর্যন্ত আমি আসছি। চুপচাপ বসে ফোন দেখো। সিমি কিছু বলল না। নিশান এইবার সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বাইরে থেকে রুম লক করে বেরিয়ে গেল, সব গেস্টদের ওয়েলকাম জানানোর জন্য। সিমি উঠে ফ্রিজ থেকে আইসক্রিম নিয়ে আসলো, সে বেডে বসে আইসক্রিম খেতে খেতে ফোন দেখতে লাগলো। মিষ্টি ফোন হাতে নিয়ে কাউকে কল দিল, 2-3 বার রিং হতেই কল রিসিভ হলো। মিষ্টি গম্ভীর কণ্ঠে বলল, কোথায় আছো তুমি? ওই পাশ থেকে। আমি চলে এসেছি, নিশানের সাথে আপাতত এখনো দেখা হয়নি, ওর সাথে দেখা করার পরেই আমি আসব। মিষ্টি, আমি 2য় তলায় থাকব। আমাকে কল দেবে। খুব রিস্কের কাজ, কিন্তু সাবধানে করতে হবে। ওই পাশ থেকে। আমি জানি, তোমার চিন্তা করতে হবে না। রাখছি। বলে কল কেটে দিল। মিষ্টি বাঁকা হেসে বলল, শুধু কিছু সময়ের অপেক্ষা, তারপর ধামাকা। সেও আর দাঁড়ালো না, রুমে গিয়ে সুন্দর ড্রেস পরে পার্টিতে জয়েন হলো। পার্টিতে অনেক বড় বড় বিজনেসম্যানরা এসেছে। ওয়েলকাম জানাচ্ছে বাড়ির 3 কর্তা। সবার সাথে বিজনেস সম্পর্কে কথাও বলছে। অপরদিকে নিশান আর জিহান একপাশে দাঁড়িয়ে ওয়াইনের গ্লাসে চুমুক দিচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। সেই সময় একজন লোক তার কাছে গেল। পরনে নেভি ব্লু রঙের স্যুট, চুলগুলো জেল দিয়ে সুন্দর করে সেট আপ করা, মুখে কোন দাড়ি নেই, বাম হাতে দামি ঘড়ি। সে এসে নিশানের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার চৌধুরী কেমন আছেন? নিশানও হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, ভালো আছি, আপনি কেমন আছেন মিস্টার খান? লোকটা হেসে বলল, মোটামুটি ভালোই তো, কি অবস্থা? বিজনেস সম্পর্কে কাকে দিবে ভাবলে? নিশান একটা ওয়াইনের গ্লাস লোকটার দিকে এগিয়ে দিয়ে বলল, কতজনকেই তো দেখলাম, আপাতত সঠিক কাউকে দিতে চাই, যে কাউকে ইচ্ছে করে ধাক্কা মেরে চলে না যাই। লোকটা ওয়াইনের গ্লাস হাতে নিল, তাতে এক চুমুক দিল। নিশানের দিকে ফিরে বলল, তো মিস্টার চৌধুরী, আপনার মিসেস কোথায়, দেখছি না তো? নিশান বাঁকা হেসে বলল, তাকে যেইখানে থাকার কথা সে সেইখানেই আছে। আমি খুবই জেলাস আমার ওয়াইফকে নিয়ে, তাই সবার সামনে প্রেজেন্টেশন করি না। লোকটা হেসে বলল, জেলাস থাকা ভালো। নিশান, এনজয় করেন সবার সাথে। লোকটা আর কিছু না বলে চলে গেল। লোকটার নাম হলো সারজিদ খান নীল। বয়স এই 25, তার বাবার ব্যবসাতে এখন নিজে বসেছে। সেই 10 বছর ধরে আমেরিকা ছিল, কয়েকদিন আগেই বাংলাদেশে শিফট হয়েছে, আর এইখানে বিজনেস পার্টি জয়েন হতে এসেছে। লোকটা যেতেই জিহান নিশানকে বলে উঠল, এই লোকটা সুবিধার না, তোর কি মনে হয়? নিশান ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলল, সে তো 10 বছর আগে থেকেই সুবিধার ছিল না। জিহান ভ্রু কুঁচকে বলল, মানে? নিশান ওই জায়গা ছেড়ে যেতে যেতে বলল, মানের উত্তর তোর বউ এর কাছে গিয়ে শোন, কানের কাছে ফ্যান ফ্যান করিস না। বলে নিশান চলে গেল। নিশানের পিছু পিছু জিহানও গেল। এইখানে অভি আর আয়ানও আসছে, তাদেরও নিজস্ব বিজনেস আছে। অভি আর আয়ান নিশান আর জিহানের কাছে আসলো। আয়ান জিহানকে বলল, কিরে, শুনলাম বিয়ে করছিস? জিহান, তো করব না, আজীবন কি চিরকুমার থাকব? আয়ান কাদো কাদো ফেস করে বলল, তো আমাদেরও তো একটু করিয়ে দিতে পারিস? জিহান আগের মতোই বলল, মেয়ে দেখার করে ফেল, বিয়ে করতে বারণ করছে কে? আয়ান হাসি মুখে বলল, মেয়ে তো পছন্দ আছেই, শুধু তুই একটু সেটিং করিয়ে দিলেই হবে। জিহান ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? আয়ান হাত উঁচিয়ে ছাদের একদম কার্নিসে দাঁড়িয়ে থাকা কয়টা মেয়ের দিকে ইশারা করল। জিহান তাকিয়ে দেখল কয়েকটা মেয়ে আছে। জিহান বলল, কোন মেয়েটা? আয়ান, ওই যে কালো গাউন পরে দাঁড়িয়ে আছে যেই মেয়েটা। চুলগুলো কত সুন্দর করে ছেড়ে দিয়েছে, মুখে তেমন মেকআপও নেই। ওই মেয়েটার সাথে সেটিং করিয়ে দে ভাই, তোর মামাতো বোন হয় তাই না? দে ভাই একটু। আয়ানের কথা শেষ হতে জিহান ওর দিকে রাগী চোখে তাকিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই আমার বউ এর সাথে সেটিং করতে চাস? আয়ান অবাক হয়ে বলল, এইটা তোর বউ? জিহান দাঁতে দাঁত চেপে বলল, তো কি আমার দাদি লাগছে? বলে নিশানকে বলল, আগেরবার এর হাত ভেঙেছিলিস, এইবার আমি কি করব? নিশান স্বাভাবিকভাবেই বলল, বেশি কিছু না, টুপ করে ছাদ থেকে ফেলে দে। আয়ান 2 হাত উঁচু করে বলল, মাফ চাই ভাই, লাগবে না তোদের খাতির, আর জীবনেও আসব না।
বারবার এইভাবে অপমান সহ্য হয় না, বলে অভিকে নিয়ে আয়ান সেই জায়গা ত্যাগ করল। জিহান আর কিছু বলল না, সে সোজা সামিয়ার কাছে গেল, গিয়ে সামিয়ার হাত ধরে টানতে গেলে সামিয়া বলে উঠল, সমস্যা কি, টানছেন কেন এইভাবে? জিহান কোন কথার উত্তর না দিয়ে সামিয়াকে কোলে তুলে নিয়ে চলে গেল সেই জায়গা ছেড়ে। সামিয়া জোরে জোরে পা হাত ছুড়াছুড়ি করতে লাগল, কিন্তু কোন উপায়ে ছাড়া পাচ্ছে না। জিহান সামিয়াকে সোজা নিজের রুমে নিয়ে গেল, দরজা লক করে সামিয়াকে বেডে ছেলে দিল। সামিয়া মাজায় হালকা ব্যথা পেল। সে উঠতে নিলেই জিহান তার একদম কাছে আসলো। সামিয়ার কোমরের খাজে হাত দিয়ে সামিয়াকে নিজের কোলে বসিয়ে নিল। সামিয়া ছাড়া পেতে চাচ্ছে কিন্তু পারছে না। সামিয়া বলল, কি করছেন আপনি? সরে যান। জিহান দাঁতে দাঁত চেপে বলল, এত সেজে তোকে পার্টিতে যেতে কে বলেছে বল? সামিয়া, আমি যাব, তাতে আপনার সমস্যা কি? ছেড়ে দেন আমাকে। জিহান, তোর সাজের 12টা বাজিয়ে তারপর ছাড়ব, বলে জিহান নিজের শুষ্ক ঠোঁট দ্বারা সামিয়ার কোমল ঠোঁট দুটো নিজের দখলে করে নেই। সামিয়া ছাড়া পেতে চাই কিন্তু সে নড়তে পারছে না। সামিয়ার দম বন্ধ হয়ে আসছে। এইদিকে জিহান সামিয়ার ঠোঁটে ইচ্ছে মতো জোরে জোরে কামড় দিচ্ছে। সামিয়ার ঠোঁট জ্বালা করছে, রক্ত বাহির হয়েছে মনে হয়। টানা 10 মিনিট পরে জিহান সামিয়াকে ছেড়ে দিল। সামিয়াকে বেডে ফেলে দিয়ে বলল, তোকে যদি আমি আর পার্টিতে যেতে দেখেছি, আইসুও খুন করে ফেলবো তোকে। চুপচাপ ফ্রেশ হয়ে রুমে বসে থাক। আমাকে যতটা ভালো ভেবেছিলিস, আজ থেকে ততটা খারাপ আমার মধ্যে পেয়ে যাবি, বলে জিহান বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজাটা জোরে বাড়ি দিয়ে চলে গেল। এইদিকে সামিয়া কান্না করছে, তার কষ্ট হচ্ছে, ঠোঁট দুটো জলে ছাই হয়ে যাচ্ছে। সে কি করেছে যে তাকে এমন শাস্তি দিচ্ছে? তার বোনও তো ওইখানে আছে, তাকে তো কিছু বলছে না। সামিয়া নিজের একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। এর হিসাব সে সুদে আসলে তুলে নেবে। সিমি সেই থেকে রুমে ফোন দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছে। তাই সিমি এইবার ফোন রেখে বেড থেকে নামলো, জারাদের দিয়ে যাওয়া শপিং ব্যাগটা হাতে নিল। সেইটাতে কি আছে বাহির করল। দুটো ড্রেস পেল সে, একটা মিষ্টি কালারের গাউন, আরেকটা সাদা রঙের জামা মতো। সিমি ভ্রুকুচকে সাদা জামাটা তুলল। সে মেলিয়ে দেখল এইটা জামা না, শার্টের মতো। সে ফোনে দেখছে এই রকম ড্রেস, যেইটা শার্টের মতো হাঁটু পর্যন্ত আসে, এর সাথে আবার অ্যাডজাস্ট করা চিকন ফিতে থাকে হাতে। সিমি এই শার্টটা হাতে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ দেখল, পরবে কিনা পরবে না, এইগুলো ভাবতে লাগলো। আপাতত নিশান এখন আসবে না, তাই সে এইটা পরার চিন্তা ভাবনা করল। সিমি শার্ট নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকলো, সেখানে গিয়ে এই শার্টটা পরে নিল। পরে সিমি বাহিরে আসলো, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। নিজেকে দেখে যেন নিজেই ক্রাশ খাচ্ছে। সিমি নিজের ফোন নিয়ে কিছু ছবি তুলল। এরপর সাউন্ড বক্সে গান চালালো, গানের লাইন, আজ ব্লু হাইন পন্নি और दिन BIH सनी ट्रिपल ए जॉ ऑन द बीच यार फोटो मेरी खींच। এই গানের তালে তালে সিমি ধীরে ধীরে নাচতে লাগলো। মিষ্টি 2 তলায় দাঁড়িয়ে আছে। হুট করে তার পাশে একটা ছেলে এসে দাঁড়ালো। ছেলে তাকে দেখে মিষ্টি বলল, কেউ দেখিনি তো তোমাকে? ছেলেটা, না, এখন দ্রুত ওই রুমে ঢুকতে হবে আমাকে। কোথায় রুম? মিষ্টি এইদিকে ওইদিকে তাকিয়ে দেখল না কেউ নেই। ছেলেটার হাত ধরে নিশানের রুমের সামনে আনলো, চারিদিকে আরো ভালো করে দেখল। আস্তে আস্তে নিশানের রুমের লক খুলল। লক খুলে ছেলেটাকে বলল, আমি একটু পরে আসবো, সবাইকে নিয়ে তার মধ্যে কাজ খাতাম করতে হবে ওকে। ছেলেটা মাথা নাড়ল। মিষ্টি ছেলেটাকে ধাক্কা মেরে ঢুকিয়ে দিল নিশানের রুমে। ঢুকিয়ে রুম লক করে আবারও আশেপাশে দেখে চলে গেল পার্টি জয়েন হতে। এইদিকে রুমের ভিতরে সিমি এখনো নাচ করছে, তার পরনে সেই সাদা শার্ট। ছেলেটা সিমিকে এই অবস্থাতে দেখে বাঁকা হাসল। সে ধীরে ধীরে সিমির কাছে এসে সিমিকে পেছনে থেকে জড়িয়ে ধরল। সিমি ছেলেটার হাত সরাতে সরাতে বলল, সরে যান আমার থেকে, আপনি পার্টি জয়েন করেন, আমি আমার মতো এইখানে পার্টি করব, সরে যান, বলে সিমি ছেলেটার হাত সরাতে সরাতে তার দিকে ফিরল। অচেনা কোন ছেলেকে দেখে সিমি চিৎকার দিয়ে উঠল, কে আপনি? ছেলেটা, তোমার নাগর। সিমি নিজেকে এই ছেলের বাঁধন থেকে ছাড়াতে ছাড়াতে বলল, আমার কোন নাগর নেই, সরে যান বলছি। ছেলেটা সিমিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সিমির গলায় মুখ দিয়ে বলল, আগে ছিল না, এখন হয়েছে, উফ তুমি সেই একটা মাল।
সিমি ভাবছিল এইটা নিশান, তাই নিশান ভেবে ওইগুলো বলছিল এখন অন্য কাউকে দেখে তার জান যেন হাতে চলে আসছে। ছেলেটা তাকে এইভাবে বাজেভাবে টাচ করছে। সিমি চিৎকার দিয়ে বলল, ছেড়ে দিন প্লিজ আমাকে, আল্লাহর দোহাই লাগে, আমাকে এইভাবে নোংরা করবেন না, আমি একজনের নিষ্পাপ ফুল। আমাকে নিষ্পাপ ফুল থেকে কলঙ্কিত করবেন না। কিন্তু ছেলেটা শুনছে না। সিমিকে ধাক্কা মেরে বেডে ফেলে দেই। সিমির উপরে ঝাঁপিয়ে পড়ল, সিমির মুখে গলায় চুমু দিচ্ছে। সিমি মাথা শুধু এইপাশে ওইপাশে করছে, চোখ থেকে অঝরে পানি পড়ছে। সে মনে মনে বলল, নিশান ভাই আমাকে বাঁচান, আপনার ইস্যু বিপদে আছে। সে ছেলেটাকে ধাক্কা দিচ্ছে কিন্তু সরাতে পারছে না। তার শার্টের বোতাম খোলা শুরু করছে। সিমি এইবার সাহস জুগালো, মনে যে করেই হোক তাকে বাঁচতে হবে। সিমি হাত বাড়ালো, টেবিলের উপরে থাকা ল্যাম্প পোস্টটা হাতে নিল। শক্ত করে চেপে ধরে জোরে ছেলেটার মাথায় বাড়ি মারল। ছেলেটা মাথায় হাত দিয়ে সরে গেল। সিমি দ্রুত উঠে বসল। সে নেমে দরজা খুলতে গেল কিন্তু দরজা লক খুলতে পারছে না। ছেলেটা মাথায় হাত দিয়ে বসে আছে। সিমি দৌড়ে ওয়াশরুমের কাছে যেতে নিলেই ছেলেটা উঠে আসলো, সিমিকে জোরে ধাক্কা মারল। সিমির মাথা দেওয়ালে গিয়ে বাড়ি খেল। ওর মাথা চক্কর দিয়ে উঠল, রক্ত গড়িয়ে পড়ল মাথা দিয়ে। সিমি তাও কোন মতে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলেই ছেলেটা তাকে ধরে ফেলল, শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর তেজ খুব, তোর এই তেজ আজকে আমি মেটাবো, বলে সিমির জামার বোতাম খুলে দিল। সিমির গলায় মুখ বসালো। সিমি মনে মনে আল্লাহকে বলল, আল্লাহ শক্তি দাও আমাকে, আমি এই নরপশুর হাতে নিজেকে সঁপে দেব না কোন মতেই, বলে সে চোখ বন্ধ করে নিল। হুট করে ফ্লোরে বসে পড়ল। ছেলেটা কিছু বুঝতে পারল না। সে একটু নিচু হয়ে তুলতে গেলেই সিমি ওর ডান পা উঁচু করে তুলে ছেলেটার মেইন পয়েন্টে জোরে একটা লাথি মারল। সাথে সাথে ছেলেটা নিজের মেইন পয়েন্টে হাত দিয়ে সরে গেল। ওর মনে হয় জীবন তাই বেরিয়ে গেল। সিমি দেওয়াল ধরে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শার্টের বোতামগুলো লাগালো, মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। কষ্ট হচ্ছে তার। সে দরজার কাছে গেল, দরজা ধাক্কাতে লাগলো, চিৎকার করতে লাগলো, কেউ আছো? থাকলে খুলে দাও আমাকে। কিন্তু কেউ শুনল না। সিমি দরজা থেকে একটু সরে দাঁড়ালো। ছেলেটা এখনো মেইন পয়েন্টের জায়গায় হাত দিয়ে আছে। সিমি খুব জোরেই লাথি মেরেছে। এইদিকে মিষ্টি একটা মেয়েকে দিয়ে নিশানের কাছে বলে পাঠালো, ভাইয়া একটা বন্ধ রুমে একটা ভাইয়া দেখলাম ঢুকলো, সেইখানে একটা মেয়েও ছিল। কে চেনে না, তবে তাদের অন্তরঙ্গ হওয়ায় আওয়াজ শোনা যাচ্ছিল। মেয়েটা গিয়ে মিষ্টির বলে দেওয়া কথাটা নিশানকে বলল। নিশান এইটা শুনে নিজের ফোন বাহির করল। ফোনের ভিতরে সবটুকু দেখে দ্রুত পথে দৌড়ে 2 তলায় নিজের রুমের সামনে আসলো। নিশানের পিছু পিছু জিহান, সাথে বাড়ির 3 কর্তা, 3 গিন্নি, মেহেরিমা, মিষ্টি যারা আর রাত্রি সহ সার্ভেন্ট পার্টিতে আসা কিছু আসলো। নিশান নিজের রুমের সামনে আসলো। এইদিকে রুমের ভিতরে ছেলেটা আবারও উঠে দাঁড়ালো, সিমির কাছে আসলো। সিমির আর বল নেই দেহে। সে এসে সিমিকে আবারও জড়িয়ে ধরল। সিমি সরাতে চাইল কিন্তু পারছে না। ছেলেটা আবারও সিমিকে বাজেভাবে টাচ করতে লাগলো। সিমির আর শক্তি নেই, তবুও সে ছাড়া পেতে চাইছে। ঠিক সেই সময় নিশান রুমের দরজা খুলে দিল। ছেলেটা এখনো সিমিকে জড়িয়ে আছে। নিশান ভিতরে ঢুকতেই ছেলেটা সিমিকে ছেড়ে দিল। সিমি সামনে তাকিয়ে দেখল নিশান দাঁড়িয়ে আছে। সিমি দৌড়ে নিশানের কাছে গেল, নিশানকে জড়িয়ে ধরে বলল, দেখেন না এই ছেলেটা আমাকে বাজেভাবে টাচ করছে, আমি বলেছি আমি আপনার এক নিষ্পাপ ফুল, আমাকে কলঙ্কিত করবেন না, তবুও আমাকে ছুঁয়েছে। নিশান সিমিকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। ছেলেটা বলে উঠল, মিথ্যা কথা বলছো কেন তুমি? তুমি তো আমাকে ফোন দিয়ে বললে আজকে সন্ধ্যায় আমার স্বামী পার্টিতে থাকবে, রুমে আমাকে একা রেখে যাবে, তুমি চলে এসো। আর তুমি এখন মিথ্যা বলছো? সিমি মাথা উঁচিয়ে ছেলেটাকে বলল, একদম মিথ্যা বলবে না, আমি আপনাকে চিনি না। ছেলেটা, স্বামীর সামনে ভালো সাজছ? এই জন্য আমাকে চিনছ না? আমি কিন্তু সবাইকে সত্যি কথা বলে দেব। সিমি, কি সত্যি বলবেন আপনি? আমি আজকে প্রথম আপনাকে দেখলাম। ছেলেটা, তোমার পেটে যে আমার 2 মাসের সন্তান একটু একটু করে বেড়ে উঠছে, এইটাও কি অস্বীকার যাবে? সিমি নিশানকে জড়িয়ে ধরে বলল, মিথ্যা বলবেন না, আমার পেটে কোন বাচ্চা নেই। ছেলেটা কিছু বলবে সেলিনা বলে উঠল, মিথ্যা কেন বলছো সিমি? আমরা সবাই দেখলাম তুমি ছেলেটার সাথে কিভাবে জড়িয়ে ধরেছিলে। তোমার পোশাকেরও কি অবস্থা?
ওর সন্তান আছে তোমার পেটে, নিজের সন্তানকেও অস্বীকার করছো, ছি, তুমি তো মা নামে কলঙ্ক। সিমি সেলিনার দিকে তাকিয়ে বলল, বড় আম্মু তুমি বিশ্বাস কর আমি ওকে চিনি না। সেলিনা মুখ ঘুরিয়ে বলল, তোর ওই মুখে আমাকে ডাকবি না, তুই আমাদের বাড়ির কলঙ্ক, এখন অন্যের সন্তান, এখন তুই আমার ছেলের ঘাড়ে দিবি। ছি, তোর লজ্জা করলো না এমন কলঙ্কময় কাজ করতে? তোকে দেখেও আমার ঘৃণা হচ্ছে। নিশান, তুই এখনো এই কলঙ্কিত মেয়েকে এইভাবে নিজের বউ বলে দাবি করবি? সেলিনার কথা শেষ হতেই রোজিনা কান্না করতে করতে বলল, বড় আফা, আমার ছোট মেয়েটা এমন নাও কলঙ্কিত না। আমার মেয়েকে এমন বলো না বড় আফা। সেলিনা, যে পাপ কাজ করে বেরাবে তো কাকে কি বলবো? ছি, আমার ছেলেকে এখনো কিভাবে জড়িয়ে আছে। পোশাক তো আস্তাগফিরুল্লাহ, ছি ছি ছি, ঘরের মধ্যে নাগর দেখে এনে পেট বাঁধিয়েছে। থু। সেলিনার কথা শেষ হতে নিশান হুহংকার দিয়ে বলল, স্টপ, আর কোন দ্বিতীয় বাক্য কারোর মুখ থেকে আমি শুনতে চাই না। বলে জিহানকে উদ্দেশ্য করে বলল, জিহান, এই ছেলেটা আর ওই মিষ্টি সহ ওর খালা মনিকে নিয়ে আমার টর্চার সেলে যা, আমি আসছি। জিহান দুইটা বডিগার্ড ডাকলো, মিষ্টি আর ছেলেটাকে ধরল। মিষ্টি আর ছেলেটা বলতে লাগলো, আমরা কি করলাম, আমাকে ধরছেন কেন? সেলিনা ওদের বাঁচাতে গেলে জিহান তাকে ধরল। সেলিনা জিহানকে বলল, আমাকে ধরলি কেন তুই? জিহান সেলিনাকে নিয়ে যেতে যেতে বলল, সেইটা নিশান বলবে। বলে ওদের তিনজনকে টানতে টানতে নিয়ে চলে গেল। নিশান বলে উঠল, রুম থেকে বেরিয়ে যাও সবাই ফার্স্ট। কেউ আর রুমে দাঁড়ালো না, সবাই চলে গেল। তাজউদ্দিন আর জামালউদ্দিন মিলে পার্টিতে থাকা প্রতিটা মানুষকে চলে যেতে বলল। ক্ষমা চাইল, আজকে পার্টি হবে না এই জন্য। সালাউদ্দিন কিয়া এরা মিলে রোজিনাকে সামলাচ্ছে। সবাই চলে যেতেই নিশান গিয়ে রুমের দরজা লক করল। সিমি কান্না করতে করতে নিশানকে বলল, বিশ্বাস করুন আমি ওকে চিনি না। আমার পেটে কারোর অবৈধ সন্তান নেই। আমাকে একমাত্র হালাল ভাবে আপনিই ছুঁয়েছেন, হারাম ভাবেও কাউকে ছুতে দেইনি আমি। বলতে বলতে সিমি ঢলে পড়ে গেল। তার মাথা থেকে অতিরিক্ত ব্লাডিং হয়েছে আর কান্নার ফলে সেন্সলেন্স হয়ে গেছে। নিশান গিয়ে সিমিকে পাজাকোলে তুলে বেডে শুয়ে দিল। ফার্স্ট এইড বক্স এনে সিমির মাথা থেকে রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। সিমির গায়ে ব্লাঙ্কেট টেনে দিয়ে সিমির বাম হাত শক্ত করে চেপে ধরে বলল, আই এম সরি ইস্যু, আমি তোকে সেভ করতে পারিনি। তবে কথা দিচ্ছি, তোর এই অবস্থা যে যে করেছে তাকে আমি ছেড়ে দেব না। তোর কষ্টের প্রতিটা ফোঁটা যন্ত্রণা তাদের অনুভব করাবো আমি। আমার কলিজা নিয়ে খেলতে আসার পরিণতি কি হতে পারে এর হিসাব তারা দেবে। মেরে ফেলবো জানে। বলে থামল। সিমির কপালে গভীর চুম্বন দিল, নরম কণ্ঠে বলল, আমি জানি আমার ইস্যু নিষ্পাপ। তোকে বারবার বলতে হবে না, তুই নির্দোষ। আমি জানি তুই শুধু আমার অস্তিত্বে মিশে আছিস, বন্দী আছিস, আজীবন থাকবি। কেউ তোকে আমার থেকে কেড়ে নেবে না। তোর পেটে আমার সন্তান বড় হবে, কোন জারজ সন্তান না। আমার জন্য তুই নিজেকে যতটুকু সেভ করেছিস এইটা আমার কাছে অনেক ইস্যু। আমি তোকে প্রমিস করছি আমি ওদের একটাকেও ছাড়ব না। বলে সিমির মাথায় হাত বুলিয়ে নিশান বেরিয়ে গেল রুম থেকে। যাওয়ার সময় রোজিনাকে বলে উঠল, ইস্যু এখন সেন্সলেন্স হয়ে গেছে, ওর দিকে একটু খেয়াল রেখো। আমার বাড়ি ফিরতে অনেক রাত হবে। রোজিনা বলে উঠল, বাবা আর যাই কর, উনি কিন্তু তোমার জন্মধারিণী মা। তোমাকে 10 মাস 10 দিন পেটে রেখে 2 বছর বুকের দুধ খাইয়েছে। তোমাকে এত বড় করিয়েছে কত স্নেহ দিয়ে। হয়তো একটু ভুল বুঝেছে। তুমি তাকে বেশি কষ্ট দিতে যেও না। তাকে বুঝাবে, সে বুঝবে। নিশান কিছু বলল না, বাড়ি থেকে বেরিয়ে নিজ গন্তব্যের দিকে পাড়ি জমালো। রোজিনা সোজা নিশানের রুমে গেল। নিশানের রুমে ঢুকে সিমির কাছে গিয়ে চুপচাপ বসে রইল। তার ছোট মেয়েটা এইটুকু বয়সে কত কি সহ্য করল। এইসব ভেবেই কান্না আসছে। রাত 8টা বেজে 20 মিনিট। তিমিরে ঢাকা আধারের মধ্যে জঙ্গলের নিচে থাকা গোপন টর্চার সেল থেকে কিছু মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। নিশানের গাড়ি মাত্র এসে থামল জঙ্গলের রাস্তায়। সে দ্রুত পায়ে গাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের ভিতরে ঢুকল। কিছুদূর যেতেই নিচু হয়ে গোপন টর্চার সেলের দরজা খুলে তার ভিতরে প্রবেশ করল ধীর পায়ে। ভিতরে ঢুকে আবারও দরজা লাগিয়ে দিল। নিশান দৃঢ়তার সাথে হেঁটে ভিতরে ঢুকল। তাকে দেখে খাঁচায় বন্দী হিংস্র প্রাণীগুলো ডাক দিয়ে উঠছে। নিশান সেই দিকে একবার তাকিয়ে রুমের ভিতরে ঢুকল। নিশানকে দেখে জিহান সোফা থেকে উঠে বসল একটা চেয়ারে। নিশান গিয়ে সোফায় বসে জিহানের উদ্দেশ্য গম্ভীর কণ্ঠে বলল, তুই যা এইখান থেকে। জিহান কোন প্রশ্ন না করে বেরিয়ে গেল। সেলিনা নিশানকে দেখে বলে উঠল, আব্বু তুই আমাদের এইখানে এনেছিস কেন?
কি বাজে গন্ধ, আমার বমি আসছে। নিশান কোন উত্তর দিল না, ঘাড় এই পাশে ওই পাশে কাত করে ঘাড় ফুটিয়ে নিল। নিশান উঠে দাঁড়ালো, সোজা সে ছেলেটার কাছে গেল। ছেলেটা নিশানের দিকে তাকিয়ে আছে। নিশান হুট করে জোরে থাপ্পড় লাগালো ছেলেটার গালে। ছেলেটা মাথা নিচু হয়ে গেল। নিশান দাঁতে দাঁত চেপে বলল, মাথা এইভাবে নিচু করে রাখবি, উঁচু নয়। ছেলেটা কিছু বলতে পারছে না, তার হাত পা বাঁধা। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। তাকে কি এই নিশান চেনে? তার কত বড় পাওয়ার এই দেশে সেইটা হয়তো জানে না। নিশান সোজা ভাবে ছেলেটাকে জিজ্ঞাসা করল, নাম কি তোর? ছেলেটা এখনো কোন কথা বলছে না। নিশান পাশে থাকা একটা রড তুলে ছেলেটার হাতে জোরে বাড়ি মারল। ছেলেটা জোরে চিৎকার দিয়ে উঠল। নিশান এইবার বলল, নাম কি? ছেলেটা রাগে তিরতির করতে করতে বলল, সাফরাজ খান নিলয়। নিশান ভ্রু কুঁচকে বলল, নীলের ভাই? নিলয় মাথা নাড়ল। নিশান শান্ত কণ্ঠে বলল, পার্টিতে কি করতে এসেছিলিস? নিলয়, আব্বুর বিজনেস সম্পর্কে আসছিলাম। নিশান, আমার বউকে নষ্ট করার কথা কে বলেছে তোকে? নিলয় কিছু বলল না, চুপ রইল। নিশান এক পলক দেখে টেবিলের কাছে গেল। সেইখানেই থাকা একটা বড় বাক্স সে খুলল। সেখান থেকে একটা নেইল কাটার বাহির করল। হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে সেইটা নিলয়ের কাছে আনল। নিলয় এখনো নিশ্চুপ। এইদিকে মিষ্টি আর সেলিনা ভয় কাঁপছে, না জানি তাদের সাথে কি করে। নিশান নিলয়ের কাছে এসেই নিলয়ের বাম হাতের একটা আঙ্গুল কেটে দিল। নিলয় চিৎকার দিয়ে উঠল। নিশান আরেকটা আঙ্গুল কাটতে গেলেই নিলয় বলে উঠল, কাটবে না, আর আমি বলছি আমি বলছি। নিশান হাত নামালো। নিলয় বলে উঠল, ওই যে ওই দুই মহিলা, ওরা আমাকে বলেছে তোমার বউকে নষ্ট করে দিতে, যেন তুমি তাকে ভুল বুঝে ছেড়ে দাও। আর এর জন্য আমাকে 20 লক্ষ টাকা তারা দিতে চেয়েছে। নিশান নিলয়ের হাতের বাঁধন সহ পায়ের বাঁধন খুলে দিল। নিলয়ের ঘাড়ে হাত রেখে বলল, সত্যি কথা বলেছিস, তাই শাস্তি একটু কম দেব। তবে ওই যে মেয়েটা, না, ওই মেয়েটার সাথে তোর এখন অন্তরঙ্গ হতে হবে এই মুহূর্তে আমার সামনে। যদি পারিস তবে তোকে জ্যান্ত যেতে দেব, যা। বলে নিশান আবারও সোফায় গিয়ে বসে পড়ল। সেলিনা চিৎকার দিয়ে বলল, নিশান, এইটা কি করছিস বাবা তুই? অমন করিস না। ও একটা মেয়ে, ওর সম্মান এইভাবে নষ্ট করিস না। ওকে কলঙ্কিত করিস না। কিন্তু নিশান কোন কথা শুনল না। সে নিলয়ের দিকে তাকিয়ে বলল, জ্যান্ত থাকার ইচ্ছে থাকলে যা বললাম করে ফেল। বলে নিশান নিজের ফোন বাহির করে স্ক্রুল করতে লাগল। এইদিকে নিলয় মিষ্টির কাছে গেল। মিষ্টি বলে উঠল, নিলয়, আমি তোর বোনের মতো, প্লিজ আমার এই সর্বনাশ করিস না। নিলয় মিষ্টির কাছে এসে মিষ্টির উড়োনা গা থেকে ফেলে দিয়ে বলল, বোনের মতো বোন তো আর না। মিষ্টি কাকুতি মিনতি করে বলল, নিলয়, এমন করিস না। আমাকে কলঙ্কিত করিস না, তুই টাকা নিয়েছিস তো, আমি আরও দেব। নিলয় এইবার মিষ্টির জামা ছিঁড়ে ফেলল। একটানে বলে উঠল, তোর টাকা তুই কবরে নিয়ে যাস, আমার জ্যান্ত বেরোতে হবে এই জায়গা থেকে। মিষ্টিকে আর কোন কথা বলার সুযোগ দিল না। নিলয় ধীরে ধীরে মিষ্টির সাথে অন্তরঙ্গ করে ফেলল। সেলিনা চোখ খিচে বন্ধ করে নিল। সে নিশানের উদ্দেশ্য বলে উঠল, ছি নিশান, ছি, তোকে আমার ছেলে ভাবতে ঘৃণা লাগছে। কি পাপ করলে যে তোর মতো ছেলে পেটে ধরলাম আমি, থু। নিশান বাঁকা হেসে বলল, ছেলে তো কোনোদিন ভাবনি। আর যদি আসে পাপের কথা, আমার মনের কাঠগোড়ায় আগে তুমি উঠেছ কতটা নীচ মনমানসিকতা, যা আমার ধারণার বাহিরে। সেলিনা কিছু বলল না। নিশান ও নিজের মতো ফোন স্ক্রুল করতে লাগল। 10 মিনিট পরে নিলয় নিশানের কাছে আসলো, বলল, ভাই, যা করতে বলেছ আমি করেছি, এইবার আমাকে যেতে দাও। নিশান ফোন রেখে দিল। নিলয়ের কাছে আসলো। নিলয়ের ঘাড়ে হাত দিয়ে বলল, খুব ভালো, আমার কথা যারা শুনে চলে তাদের আমি লাইক করি। তবে যে আমার পার্সোনাল ফুলকে অপবিত্র করে, সে হাজার আমার কথা শুনলেও তো বাঁচতে পারবে না। বলে প্যান্টের পিছনে গুজে রাখা ছুরি বাহির করে সোজা নিলয়ের বাম পাশের বুকে কোপ মারল। নিলয় চিৎকার দেওয়ার আর কোন সুযোগ পাচ্ছে না। নিশান টেবিলের কাছে এসে 2টা বোতল আনলো হাতে। হ্যান্ড গ্লাভস পরে 2 বোতলে থাকা নাইট্রিক অ্যাসিড দিল নিলয়ের 2 হাতে। নিলয় ছটফট করতে লাগল। নিচে পড়ে গেল। নিশান বসল তার পাশে, ছুরি নিয়ে নিলয়ের বুকে বারবার কোপ কোপ দিতে দিতে বলল, ছুঁয়েছিলিস তো আমার ইস্যুকে? এই কুত্তার বাচ্চা, বুক কাঁপিনি একবারও। আমি যদি জানতে পারি তোর কি অবস্থা হবে। তোর কলিজা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়াবো, জানোয়ারের বাচ্চা।
বলে নিশান নিলয়ের বাম পাশের বুকে বারবার কোপ দিতে লাগল। নিলয়ের কলিজাটা হাত বাড়িয়ে তুলে নিল। সে উঠে দাঁড়িয়ে টেবিলের কাছ থেকে বড় ছুরি তুলে এনে নিলয়ের পাশে বসল। ফোঁচ ফোঁচ করে নিলয়ের দেহ গোশের মতো কাটল। যা দেখে মিষ্টি আর সেলিনা চোখ বুজে আছে। নিশান নিলয়ের গোশের দিকে তাকিয়ে হুহংকার ছাড়ল। তোর অবস্থা এর থেকেও খারাপ হবে। তোর এই গোশ আমি তোর পরিবার দিয়ে খাওয়াবো। আমার ইস্যুকে নষ্ট করার জন্য তোর এই পরিণতি রাস্কেল, বলে উচ্চস্বরে জিহানকে ডাক দিল। জিহান রুমে আসলো, দেখল মিষ্টি একটা উড়না জড়িয়ে আছে গায়ে। সেলিনা আর মিষ্টি দুইজনেই চোখ বন্ধ করে আছে। আর নিশান নিচে বসে আছে, তার মুখে রক্তের ফোঁটা। তার পাশে আছে নিলয়কে কেটে রাখা মাংস। জিহান আসতেই নিশান বলল, এই গোশগুলো আমার হিংস্র প্রাণীদের দে। আর 2 কেজি তুলে রাখো, ওর বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেব। সাথে এই কলিজা কুকুরের দিয়ে খাওয়া। যা কুইক, বলে নিশান উঠে দাঁড়ালো। জিহান 5 মিনিটের মধ্যে জায়গা পরিষ্কার করে চলে গেল। নিশান এইবার ধীর পায়ে মিষ্টির কাছে গেল। মিষ্টি কাঁপছে, তার সাথে কি করবে জানে না সে, আগে থেকেই শরীর দুর্বল করে দিয়েছে। নিশান গিয়ে মিষ্টির পাশে দাঁড়ালো, শান্ত কণ্ঠে বলল, নিজে মেয়ে হয়ে অন্য মেয়েকে কিভাবে নষ্ট করতে চাইছিলিস বল? মিষ্টি কেঁপে উঠল, বলল, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। নিশান হেসে বলল, মাফ? আজ যদি আমি ঠিক সময়ে না আসতাম, আমার ইস্যুকে ছেড়ে দিতিস তোরা? কি ভেবেছিস ভুল প্রমাণ করবি ইস্যুকে আমার কাছে? মিষ্টি কিছু বলবে এর আগে নিশান নিজের শক্ত হাতের চর বসালো মিষ্টির গালে। মিষ্টির মাথা চক্কর দিয়ে উঠল। নিশান আবারও একটা চর মারল। মিষ্টির মাথা যেন আরো ঘুরছে। নিশান টেবিলের কাছে গেল, একটা গ্লাসের ভিতরে কি যেন ঢালল, যার গন্ধ মিষ্টি আর সেলিনার নাকে আসলো। তাদের পেটের নাড়িভুড়ি যেন উল্টিয়ে বেরিয়ে আসতে চাইল। নিশান সেই গ্লাস মিষ্টির কাছে আনলো। মিষ্টি দম বন্ধ করে রাখছে, গন্ধ নিতে পারছে না। নিশান মিষ্টির মুখের কাছে গ্লাস ধরে বলল, আজ 1 বছর ধরে এই পুঁজ সংরক্ষণ করে রাখছি আমি। ভাবছিলাম কোন একদিন কাজে দেবে, ফার্স্ট দ্রুত খেয়ে ফেল। মিষ্টি মাথা এই পাশে ওই পাশে করে না করতে লাগলো। নিশান বাঁকা হেসে মিষ্টির মুখ ধরে 1 গ্লাস পুঁজ তাকে খাইয়ে দিল। মিষ্টি সম্পূর্ণ খেলো ঠিকই, কিন্তু খাওয়ার সাথে সাথে হরহর করে বমি করতে লাগলো। পেটের নাড়িভুড়িও যেন বেরিয়ে আসবে এমন বমি। নিশান বলল, মিষ্টি নাম হলেও মুখ থেকে এমন দুর্গন্ধযুক্ত পুঁচই বাহির হয়। তাই তোকে খাইয়ে দিলাম। ডোন্ট মাইন্ড, এখনো অনেক কিছু আছে, বলে নিশান নিজের হাতে হ্যান্ড গ্লাভস পরল। মিষ্টি এখনো বমি করছে। নিশান একটা বোতলে নাইট্রিক অ্যাসিড নিয়ে আসলো। সেলিনা বলে উঠল, নিশান বাপ, তোর পা ধরি, মারিস না, মেয়েটাকে মরে যাবে ও, ছেড়ে দে। কিন্তু নিশান কোন কথার উত্তর না দিয়ে সেই অ্যাসিড ছুঁড়ে মারল মিষ্টির মুখে হাতে। মিষ্টি ছটফট করতে লাগলো, আর্তনাদ করতে লাগলো। কিন্তু তার আর্তনাদ যেন নিশানের কানে পৌঁছাচ্ছে না। নিশান ঘাড় এই পাশে ওই পাশে কাত করে ফুটিয়ে নিল। মিষ্টির সারা দেহ ঝলসে গেছে। নিশান এসে সিমির হাত পায়ের বাঁধন খুলে দিল। একটা ছুরি মিষ্টির হাতে দিয়ে বলল, নিজেই নিজেকে বারবার ছুরি দিয়ে আঘাত কর। তবে এইটা সহজ শাস্তি হবে, আর না পারলে এর থেকেও কঠিন শাস্তি পাবি, বলে নিশান আবারও সোফায় গিয়ে বসল। মিষ্টি ছুরিটা শক্ত করে ধরল, সেলিনার দিকে তাকালো। সেলিনা কান্না করছে না করছে ছুরি দিয়ে আঘাত করতে। মিষ্টি নিশানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে নিজের পেটে বারবার আঘাত করতে লাগলো ছুরি দিয়ে। 4 বারের মাথায় সে আর শক্তি পেল না, মাটিতে লুটিয়ে পড়ল। হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সেলিনা কান্না করছে, যার জন্য এত দূর সে নেই, সে মারা গেছে। কি নিকৃষ্টভাবে খুন করা হলো তাকে। সেলিনার কান্নার মধ্যে নিশান বলে উঠল, সেলিনা চৌধুরী, আপনার ওপিনিয়নগুলো আমাকে বলেন একটু। মানে আমার বউকে নিয়ে আপনার এত সমস্যা কোথায়? সেলিনা কান্না থামালো, নিশানের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, ঘৃণা করি আমি সিমিকে। শুধু ওর জন্য আমি তোকে 10 বছর কাছে পাইনি। 10 বছর দূরত্ব গুজিয়ে রাখছিল আমার থেকে। যেই বয়সে আমার ছেলের মায়ের আদর স্নেহ দরকার ছিল, সেই বয়সে আমার ছেলেকে শুধু ওই মেয়ের জন্য মেরে রক্তাত করে বিদেশ পাঠিয়েছিল। আমি মা কিভাবে ভালোবাসবো সেই অসহ্যকর মেয়েকে? নিশান গম্ভীর কণ্ঠে বলল, মানলাম এই জন্য, তবে তাকে নিয়ে যদি আমি সুখী থাকি, তবে আমার সুখে থাকার অক্সিজেন কেড়ে নিচ্ছেন কেন? সেলিনা, কারণ তোর পাশে আমি ওই সিমিকে সহ্য করতে পারি না। নিশান, সহ্য করা কি না করার কি আছে? বিয়ে করছি আমি, বাসরও করছি আমি।
আর কয়দিন পরে বাচ্চা পয়দা করব আমি। এইগুলো আমি সহ্য করতে পারি তো আপনার সহ্য করার কারণ? সেলিনা, তোর পাশে ওকে মানাই না। আমি সিমিকে সহ্য করতে পারি না, ভালোবাসি না, এইটাই মূল কারণ। নিশান উঠে দাঁড়ালো। ঘৃণা থাকা ভালো, তবে এতটা পরিমাণ যার জন্য একবার আমার ইস্যুকে জঙ্গলের মধ্যে রেখে এসেছিলেন? তো একবার আমার ইস্যুকে নোংরা করতে চেয়েছিলেন? আরে মা নামে তো কলঙ্ক আপনি নিজেই। নিজ হাতের নিজের ছেলের বেঁচা থাকার অক্সিজেনকে কেড়ে নিয়ে মারতে চাইছিলেন। ভেবে দেখেছেন একেবারও? ওই অক্সিজেন না থাকলে আপনার ছেলে আদৌ বাঁচবে কি না বাঁচবে না? নিশান থামল, ক্ষণিক পরে দাঁতে দাঁত চেপে বলল, ভুল করেছেন, অনেক বড় ভুল। আমার ইস্যুকে আমার থেকে কেড়ে নেওয়া উচিত হয়নি আপনার। ইস্যু একান্ত আমার, আমার পার্সোনাল প্রপার্টি। এতটাই পার্সোনাল, ওর কিছু হলে এই তানভীর চৌধুরী নিশান ধুলোয় মিশে যাবে। সে যে তার ইস্যুকে ছাড়া বেঁচে থাকার কল্পনাও করতে পারে না। বলে নিশান একটা অ্যাসিডের বোতল নিয়ে তার মায়ের কাছে আসলো। সেলিনা বলে উঠল, এখন কি নিজের মাকেও মারবি? মেরে ফেল। সামান্য একটা মেয়ের জন্য পাগল হয়ে মাকে মারবি, মার। নিশান বাঁকা হাসল, বলল, পাপী আপনি হতে পারেন যে নিজের ছেলেকে কষ্ট করে জন্ম দিয়ে বড় করে, আবার সেই ছেলেকেই গলা টিপে হত্যা করছে। বেশি কিছু করব না। আপনার একটা হাত একটা পা আর আপনার অর্ধেক মুখ পুড়িয়ে দেব। যেন নিজের ছেলেকে হত্যা করার আগে 10 বার ভাবেন যে তাকে তো আমি নিজেই পেটে ধরে মানুষ করছি। বলে নিশান আর দাঁড়ালো না, তার মায়ের বাম হাত বাম পা সহ বাম পাশের মুখে নাইট্রিক অ্যাসিড দিল। সেলিনা চিৎকার দিয়ে উঠল, সাথে সাথে সেলিনার সেই জায়গাগুলো ঝলসে গেল। নিশান বলল, এইটাই লাস্ট চান্স। দ্বিতীয়বার এমন করলে আমি বুকে ছুরির আঘাত করতে দ্বিধাবোধ করব না। বলেই নিশান বেরিয়ে গেল। জিহান বাইরে দাঁড়িয়ে ছিল। নিশান সেই দিকে পাত্তা না দিয়ে সোজা বেরিয়ে গেল টর্চার সেল থেকে। জিহান রুমে গেল, সেলিনার হাতে পায়ের বাঁধন খুলল। সেলিনাকে ধরে বেরোলো টর্চার সেল থেকে, নিজের গাড়িতে সেলিনাকে বসিয়ে হাসপাতালের দিকে রওনা দিল। নিশান নিজের গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্য রওনা দিল। তার রাগ এখনো কমেনি। মাথা ফেটে যাচ্ছে। ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো নির্জন রাস্তার মধ্যে দিয়ে। আধার রাতে। ভাই ভাই। বডিগার্ড এর কণ্ঠ শুনে নীল উঠে দাঁড়ালো, প্রশ্নবোধক চাহনিতে তার দিকে তাকাতেই বডিগার্ড বলল, ভাবির উপরে যে অ্যাটাক করেছিল, সে আপনার ছোট ভাই নিলয়। নীল চোখ বন্ধ করে নিল, কিক্ষণ পরে বলল, বেঁচে আছে কি? বডিগার্ড, খুন করা হয়েছে তাকে। একটা পার্সেল আসছে, সেইটাতে নিলয় ভাইয়ের মাংস আর একটা চিরকুট যেইখানে লেখা নিলয়ের মাংস। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যেইটা হয় ভালোর জন্য হয়। নিশান ওকে না মারলে আমি নিজ হাতে খুন করতাম। যেইটুকু মাংস দিয়ে গেছে ওইগুলো কবর দেওয়ার ব্যবস্থা কর। আর পুলিশদের ঘুষ দিয়ে বল আত্মহত্যা করছে, ট্রেনের তলে পড়ে ধামাচাপা দিয়ে দে। বলে নীল উঠে চলে গেল বাড়ির ভিতরে। বডিগার্ডটা যেতে নিলেই আরেকটা বডিগার্ড বলে উঠল, জীবনে এই প্রথম একটা মানুষ দেখলাম যে নিজের ভাইয়ের খুনিকে কিছু না বলে আরও সেই খুনিকে বাঁচিয়ে ধামাচাপা দিচ্ছে। ওদের কথা শুনে বডিগার্ড দাঁড়িয়ে বলল, নীল ভাই কেমন? তার সাথে 2টা বছর থাকলে বুঝে যাবে। আমি আজ 6 বছর ধরে আছি, তোমরা তো মাত্র 1 বছর হয়েছে। লোকটা বলে উঠল, থাকা না থাকার প্রশ্ন আসবে না। একটা মেয়ের জন্য কিভাবে মারত নিজের ভাইকে? বডিগার্ডটা হেসে বলল, এই নীল ভাইয়ের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন ওই মেয়েটাই। তাই তাকে নিয়ে কেউ খারাপ কথা বললেও 1 সেকেন্ডের ভিতরে লাশ বানায় দিতে হাত কাঁপবে না ভাইয়ের। বলে আর দাঁড়ালো না বডিগার্ডটা। সে নিজের মতো কাজ করতে চলে গেল। লোক দুটোও আর কোন কথা বলল না, নিজের কাজে চলে গেল। এইদিকে নীল নিজের রুমে গেল, তার দেওয়াল জুড়ে শুধু সিমির ছবি। নীল একটা বড় ছবির সামনে গিয়ে দাঁড়ালো। যেই ছবিটাতে সিমি স্কুল পড়তো সেই সময়ের ছবি। স্কুল ড্রেস পরা, 2 পাশে বিউনি করা চুল সামনে এনে রাখা, নদীর পাড়ে হাত মেলে দাঁড়িয়ে আছে। নীল সেই ছবিটার দিকে তাকিয়ে হেসে বলল, তুমি শ্যামলা না, তবুও তোমাকে আমার শ্যামা বলে ডাকতে খুব ভালো লাগে। দেখো শ্যামা, সেই ছোট থেকে তুমি কত বড় হয়ে গেলে। তোমার কি আদৌ মনে আছে তোমার নীল ভাইয়ের কথা? আমি দীর্ঘ দিন পরে এসেছি শুধু তোমাকে দেখতে। তুমি বিয়ে করেছো শুনেছি, জোর করে বিয়ে করেছিল। নিয়ে যেতে চেয়েছিলাম আমার সাথে। কিন্তু আজকে দেখলাম তুমি ভালো আছো, কারোর সাথে জোর করে নও। বলে থামল। নীল নরম কণ্ঠে বলল, আমি দূর থেকেই তোমাকে দেখব শ্যামা। তুমি ভালো থেকো অন্যের কাছে আমার হৃদয়ের শ্যামা পাখি হয়ে। আমি না হয় প্রোটেক্ট করব দূর থেকে তোমাকে সকল বিপদ হতে।
বলে নীল নিজের চোখের কোণে আসা নোনা পানিটুকু হাত দিয়ে মুছে ফেলল। আর দাঁড়ালো না, সোজা ওয়াশরুমের ভিতরে ঢুকে পড়ল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চিৎকার করে কান্না করতে লাগলো। সে ভালো থাকতে চাই, তার শ্যামা তো ভালো আছে, তার ভালোতে না হয় সেও ভালো থাকার চেষ্টা করুক এই আশায়। রাত 1টা বাজতেই নিশানের গাড়ি এসে থামল চৌধুরী মঞ্জিলে। নিশান নামল, ধীর পায়ে হেঁটে সদর দরজার কাছে গিয়ে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। পুরো বাড়ি অন্ধকার, এত রাতে তো আর কারোর জেগে থাকার কথা না। নিশান কোন দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে গেল। রোজিনা মেয়ের মাথার কাছে বসেছিল। রুমের দরজা খোলায় শব্দ হতেই সে তাকালো, নিশানকে দেখে উঠে দাঁড়ালো। নিশানের কাছে এসে বলল, খেয়েছিস কিছু? নিশান গম্ভীর কণ্ঠে জবাব দিল, না। রোজিনা, খাবার এনে দেব আমি। নিশান, ইচ্ছে নেই। রোজিনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় আফা কোথায়? নিশান, জিহান মেবি হাসপাতালে নিয়ে গেছে। রোজিনা ভ্রু কুঁচকে বলল, কি করেছিস? নিশান একইভাবে গম্ভীর কণ্ঠে উত্তর দিল, প্রশ্নের জবাবদিহিতা করতে বলছি না। এখন আসতে পারেন। রোজিনা একবার সিমির দিকে তাকালো, পরে নিশানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সিমির জ্ঞান ফিরেছে অনেক আগে। তোকে খুঁজছিল, বললাম বিজনেসের কাজে গেছে, একটু খাইয়ে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিছি। দেখে রাখিস, আমি গেলাম। বলে রোজিনা চলে গেল। রোজিনা চলে যেতেই নিশান রুমের দরজা অফ করে দিল। দরজা অফ করে সোজা ওয়াশরুমে ঢুকে পড়ল। অস্বস্তি লাগছে যেন। টানা 1 ঘন্টা শাওয়ার নেওয়ার পরে নিশান ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। সে কাভার্ড থেকে একটা 3/4 প্যান্ট আর একটা কালো টি শার্ট বাহির করে পরে নিল। চুলগুলো শুকিয়ে সুন্দর করে সেট আপ করে বেডে গেল। বেডে গিয়ে বসে সিমির মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সিমির পোশাক চেঞ্জ করে দিয়েছে রোজিনা, এখন একটা 3 পিস পরে আছে সে। নিশানটি টেবিলের উপর থেকে জগ থেকে পানি ঢালল গ্লাসে, গ্লাসটা হাতে নিয়ে 1 গ্লাস পানি সিমির মুখে ঢেলে দিল। এইভাবে পানি পোড়াই সিমি ধরফরিয়ে উঠে বসল। সে ঘুমের মধ্যে কত সুন্দর একটা স্বপ্ন দেখছিল। এত সুন্দর স্বপ্নে হুট করে এক সমুদ্র পানি আসলো, ওকে ডুবিয়ে দিল। সে নিজের মুখ থেকে পানি সরিয়ে চুল সরিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। নিশান গ্লাসটা রেখে দিল। সিমি পাশ ফিরে তাকিয়ে দেখে নিশান ওর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সিমি নিশানকে দেখে বলল, আপনি এইভাবে আমার গায়ে পানি দিলেন? নিশান কোন উত্তর দিল না। সিমি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কত সুন্দর স্বপ্নতে আপনি সমুদ্র আনলেন কেন? হুমম, আমি পুরা ভিজে গিয়েছি ধাত। বলে বেড থেকে নামতে গেলে নিশান সিমির হাত শক্ত করে ধরে। সিমি পিছু ফিরতে যাবে, এর মধ্যেই সিমির হাত টেনে ধরে বেডে ফেলে দিল। নিশান সিমির 2 পাশে হাত দিয়ে আটক করে নিল। সিমি ভয় পেয়ে গেল এইভাবে আচমকা ফেলে দেয়াই। ও চোখ খিচে বন্ধ করে আছে। নিশান সিমির মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ড্রেস পাল্টিয়েছিস কেন? সিমি ঢোক গিলল, ও চোখ খুলতে পারছে না, ভয় লাগছে বলল, আম্মু পাল্টিয়ে দিছে। নিশান একই ভঙ্গিতে বলল, কোনোদিন আমার সামনে তো ওইসব ড্রেস পরিস না, তো ওই ছেলের সামনে পরলি কেন? সিমি চোখ খুলল। নিশানের চোখের সাথে চোখাচোখি হতেই চোখ বন্ধ করে নিল। সিমি বলে উঠল, আমার ওইসব পোশাক নেই, স্বামীয়ারা দিয়ে গেছিল। আমার সাথে তো কেউ ছিল না, তাই রুমে এইটা পরে নাচ করছিলাম। নিশান গম্ভীর কণ্ঠে বলল, চোখ খোল। সিমি বুঝতে না পেরে বলল, মম। নিশান ধমক দিয়ে বলল, চোখ খোল। সিমি দ্রুত চোখ খুলে ফেলল। নিশানের চোখের দিকে তাকাতেই চোখ আবারও নামিয়ে নিল। নিশান আবারও ধমক দিয়ে বলল, ইডিয়েট, আমার চোখের দিকে তাকা। সিমি কেঁপে উঠল। সে নিশানের চোখের দিকে তাকালো। নিশানের চোখের গভীরতা তাকে দিচ্ছে না এইভাবে তাকিয়ে থাকতে। সে চোখ বন্ধ করতে গেলেই নিশান বলে উঠল, খবরদার ইস্যু, তুই যদি চোখ বন্ধ করিস তাহলে তোকে যে কি করব আমি নিজেও জানি না। সিমি আর চোখ বন্ধ করতে পারল না, তাকালো নিশানের চোখ জোড়াতে। সিমির কেন জানি মনে হচ্ছে এই গভীর কালো চোখ তাকে কিছু বলতে চাচ্ছে। সিমি তাকিয়ে আছে। নিশান বলে উঠল, টানা 1 ঘন্টা তুই আমার চোখের দিকে তাকিয়ে থাকবি। যদি বন্ধ করে ফেলিস সো একেবারেই বন্ধ করে দেব, কষ্ট করে আর খুলতে হবে না। সিমি ঢোক গিলছে বারবার। সে তাকিয়ে আছে নিশানের চোখের দিকে। শাস্তিটা রোমান্টিক হলেও সে পারছে না এইভাবে তাকাতে, তবুও সে নিজেকে বাঁচাতে তাকিয়ে আছে।
নিশান সিমির আরো কাছে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখে উপচে পড়ছে। সিমির দম বন্ধ হয়ে আসছে, সে যেন দম নিতেই ভুলে গেছে। চোখ নামাতে যেতেই নিশান সিমির ঠোঁটে শব্দ করে চুমু খেল। সিমি চোখ বড় বড় করে নিশানের দিকে তাকালো, চোখ লাল হয়ে গেছে, সে নিঃশ্বাস নিচ্ছে না। নিশান স্লো ভয়েসে বলল, নিঃশ্বাস নে। সিমি ওইভাবেই আছে। নিশান সিমির কানের কাছে গিয়ে বলে উঠল, নিঃশ্বাস নে, নয়তো অবস্থা খারাপ হয়ে যাবে। সিমি শ্বাস নিল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আর একটু হলে হয়তো দম বন্ধ হয়ে মারা যেত। নিশান সিমির কানের লতিতে কামড় দিল। সিমি চোখ খিচে বন্ধ করে নিল। নিশান সিমির মুখের দিকে তাকালো। সিমি চোখ খিচে বন্ধ করে আছে। নিশান সিমির গালে শব্দ করে চুমু দিল। সিমির কপালেও শব্দ করে চুমু দিল। সিমি নিশানের ছোঁয়াতে বারবার কেঁপে উঠছে। নিশান উঠে বসল। সিমি এখনো ওইভাবেই শুয়ে আছে। নিশান উঠে আলমারি খুলল। সেই জায়গা থেকে একটা ধারওয়ালা ব্লেড নিল, সেইটা নিয়ে সিমির কাছে গেল। সিমিকে উঠিয়ে নিজের কোলে বসালো। ব্লেডটা সিমির গলার কাছে দিতেই সিমি চিৎকার করে বলল, আমাকে মারবেন না। আমি তাকিয়ে থাকবো, তবুও আমাকে মারবেন না, যা বলবেন তাই শুনব। নিশান ম্লান হাসল। সে সিমিকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। সিমির বাম পাশের গলায় ব্লেড দিয়ে গভীরভাবে ক্ষত করে নিজের নামটা লিখে দিল নিশান। গভীর ক্ষততে সিমি ছটফট করছে। জ্বালা করছে, তার রক্তও বাহির হয়েছে। নিশান রুমাল দিয়ে রক্তগুলো মুছে দিল। তারপর সেইখানে ফু দিতে লাগলো। সিমির একটু আরাম লাগলেও জ্বলছে প্রচুর। নিশান উঠে ফার্স্ট এইড বক্স আনল। সিমির ক্ষততে অ্যান্টিসেপটিক মলম লাগিয়ে দিল। সিমির এত পরিমাণ জ্বালা করছে যা আর দরুন নিশানকে খামচে ধরছে। নিশান আস্তে আস্তে ফু দিচ্ছে আর মলম লাগাচ্ছে। মলম দেওয়া শেষ হতেই নিশান একটা জল টেপ সিমির গলায় লাগিয়ে দিল। সিমির মুখে হাত দিয়ে নিজের চোখে চোখ রাখালো নিশান। সিমি নিশানের চোখের দিকে তাকিয়ে আছে, যেই চোখের দিকে তাকিয়ে সে নিজেই নিজেকে দেখতে পারছে। নিশান গম্ভীর কণ্ঠে বলল, 10 বছর আগে তোর নাম আমার বাম পাশের বুকে খুব যত্ন করে খোদাই করে লিখেছি, যেন সবাই আমার থেকে দূরে থাকে, কোন নারী আমাকে ছুঁয়ে না দিক, আমি এক নারীর প্রতিই আসক্তি। তাই এখন আমার নাম তোর গলায় লিখে দিলাম, কারণ কেউ তোকে স্পর্শ করার আগে জানুক তুই অন্যের নামে বন্দী। তানভীর চৌধুরী, নিশানের ব্যক্তিগত প্রপার্টি। নিশানের কথা শুনে সিমি হতবিহ্বল হয়ে গেল। হুঁশ ফিরতেই দ্রুত নিশানের টি শার্ট খুলে ফেলল। নিশানের বাম পাশের বুকে তাকাতেই দেখতে পেল খুব গভীর ক্ষত, যেইখানে লিখা আছে সুন্দর করে ইস্যু। সিমি এইটা দেখে চোখের কোণে পানি জমল। সে হাত বুলালো, বলল, এত গভীর ক্ষত কেন করেছেন? ব্যথা লাগে না বুঝি আপনার? নিশান সিমির দিকে তাকিয়ে বলল, কারণ তোর অবস্থান এই গভীরের থেকেও বেশি গভীরে। সামান্য এইটাতে আমার কোন ব্যথা হয় না। সিমির চোখ ভর্তি পানি, চিকচিক করছে। সিমি নিশানের দিকে তাকিয়ে বলল, এমন কেন আপনি? সব সময় পাগলামি করেন, নিজেকে আঘাত দেন, কষ্ট হয় না বুঝি? নিশান বলল, কে আছে কষ্ট করার জন্য? সিমি নিশানের মুখ 2 হাত দিয়ে ধরে বলল, কেউ নেই মানে? আমি কি মরে গেছি আপনার কাছে? নিশান রাগী চোখে সিমির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বিলিভ মি, ইস্যু মরার কথা বলে দেখ, নিজ হাতে খুন করে দাফন করে ফেলব। সিমি হুট করে নিশানের গলা জড়িয়ে ধরল, হু হু করে কান্না করে দিল। সিমির কান্না দেখে নিশান রাগান্বিত কণ্ঠে বলল, তোকে বলেছিলাম না কান্না করবি না। তুই শুনতে পাস না নাকি আমার কথা? সিমি, আপনি বলেছিলেন আমি কান্না করতে পারবো 2টা কারণে। আপনার জন্য, আপনার দেওয়া যন্ত্রণাগুলোতে। আমি এখন কান্না করছি আপনার জন্য, আমাকে আটকিয়ে লাভ নেই। নিশান শুনল না, সিমির বাহু টেনে ধরল। সিমিকে শক্ত কণ্ঠে বলল, আগলা পীড়িত আমার পছন্দ না। কান্না অফ কর আর জামা পাল্টিয়ে আয় কুইক। সিমি চোখের পানি মুছে ঠোঁট ফুলিয়ে নিশানের মুখের দিকে তাকালো। কোন কথা না বলে নেমে গেল। একটা জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুম আমি গিয়ে বিড়বিড় করতে লাগলো, শালা বিদেশি কুত্তা, তোকে আর পীড়িত দেখাবো না আমি, যা ভাগ শালা, দূরে গিয়ে রাগ দেখাবো। বালের জামাই, জামাইয়ের জন্য কান্না করলেও নাকি আগলা পীড়িত, দুর্বাল। বলে জামা পরে বেরিয়ে আসলো। নিশান নিজের জায়গায় শুয়ে পড়েছে। সিমি কোন কথা না বলে চুপচাপ বেডে শুয়ে পড়ল। নিশান লাইট অফ করে দিল। সিমিকে টেনে নিজের বুকের মধ্যে নিল। সিমি সরে যেতে চাইলেই নিশান গম্ভীর কণ্ঠে বলল, তুই যদি আর একবার সরে যাওয়ায় চেষ্টা করিস তো বেলকুনিতে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেব।
সিমি আর কিছু করল না, চুপচাপ বিড়াল ছানার মতো ঘাপটি মেরে নিশানের বুকের ভিতরে শুয়ে রইল। নিশান ও সিমিকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি জমাল। রাতের আধার কেটে ধরণীতে সূর্যের আগমন ঘটল। সকাল 7:05। সামিয়ার ঘুম মাত্র ভাঙল। সে চোখ পিটপিট করে খুলে কিছুক্ষণ চুপচাপ উপরের দিকে তাকিয়ে রইল। আবারও চোখ বন্ধ করল। চোখ খুলে দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখে 7টা বাজে। সে উঠে বসল। আশেপাশে তাকালো, বেড দেখল না, যেমনকার বেড তেমনই আছে। কোন এলোমেলো নেই। সামিয়া ভ্রু কুঁচকে বলে উঠল, জবেদার ভাতার কি রাতে বাড়ি ফিরিনি? এইটা বলে নিজেই তাজ্জব বনে গেল। দ্রুত বলে 2 গালে হাত দিয়ে তওবা করতে করতে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ছি ছি শামু, তুই কবে থেকে জবেদার ভাতারের জন্য চিন্তা করতে লাগলি? দূরে গিয়ে জবেদার সাথে বাসর করুক, তুই বিন্দাস থাক। বলে উঠে দাঁড়ালো, কাভার্ড থেকে নিজের জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিল। 5 ক্লিপ দিয়ে আটকিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে আশেপাশে তাকিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। 3 ভাই একসাথে নাস্তা করছে, সাথে ফুপ্পা আর তিহানও আছে। রোজিনা কিয়া মেহেরিমা খাবার সার্ভ করছে, কিন্তু সেলিনা নেই। এইটা দেখে সামিয়ার কপাল কুঁচকে গেল। সে ড্রয়িং রুমে গেল। সেখানে সোফায় বসেছিল যারা, রাত্রি, পিহু, মিহু আর তাজ। সামিয়া গিয়ে তাদের পাশে বসল। যারা সামিয়াকে বলে উঠল, কালকে পার্টি আর মধ্যে হুট করে কোথায় হারিয়ে গিয়েছিলেন মহারানী? সামিয়া ফিসফিস করে বলল, ওই জবেদার ভাতার আমাকে তুলে নিয়ে গিয়ে রুমে রাখছিল, বলছিল যেন বাহির না হয়। রাত্রি অবাক হয়ে বলল, বের হতে বারণ করেছে, তবুও এত কিছু হলো, তাও বেরোলি না? বাহ বাহ। সামিয়া ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? আমি সত্যি কিছু জানি না, আমি ঘুমিয়ে পড়ছিলাম। যারা, সত্যি কিছু জানিস না? সামিয়া মাথা 2 পাশে নাড়ালো, মানে সে কিছু জানে না। যারা আর রাত্রি কালকের সম্পূর্ণ ঘটনা সামিয়াকে খুলে বলল। সবটা শুনে সামিয়া আঁতকে উঠল, বলল, সিমি এখন কেমন আছে? যারা, ভালো আছে, ভাইয়া আছে ওর কাছে। সামিয়া, আর বড় আম্মু মিষ্টি এরা কোথায়? রাত্রি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না, কালকে রাতেটাও 1টার সময় শুধু নিশান ভাই বাড়িতে আসছে, জিহান ভাইয়া আসেনি। তারাও কেউ আসেনি, কোথায় আছে জানি না। সামিয়া গিয়ে যারার পাশে বসল। যারাকে জড়িয়ে ধরল। যারা সামিয়ার বুকে মাথা রাখল, কিছুক্ষণ পরে বলে উঠল, 2 মাস আগেও পরিবারটা এমন ছিল না, বল শামু? সামিয়া যারাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আবারও আগের মতো সবকিছু ঠিক হয়ে যাবে, দেখিস। যারা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হবে কিনা গ্যারান্টি নেই। আম্মু সিমিকে সহ্য করতে পারে না। আচ্ছা, সিমির তো কোন দোষ নেই। ওর মতো নিষ্পাপকে কেউ আদর না করে থাকতে পারে? জানিস শামু, কালকে যখন সিমিকে আম্মু খারাপ কথা বলছিল, আমার মনে হচ্ছিল যেন আমাকে বলছে কথাগুলো। আম্মু এমন কেন করলো? আজ যদি ওইখানে আমি থাকতাম, আম্মু কি পারতো এমন বলতে? সামিয়া যারার মাথায় হাত বুলিয়ে বলল, বড় আম্মু ছোটবেলার বিষয়টা ধরে আছে। চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যারা হাসল, চোখের কোণে আসা পানি মুছে নিল। সামিয়াকে জড়িয়ে ধরে বলল, এমনটা যেন হয়, যেন মনে হয় এইটা দুরস্বপ্ন। ঘুম ভাঙলেই আবার আগের মতো। সামিয়া কিছু বলল না। সারাদিন হাসতে খেলতে থাকা মেয়েটার মনেও অনেক কষ্ট প্রকাশ করে না, কিন্তু আজ যেন বেশি আঘাতপ্রাপ্ত, তাই তো কিছু প্রকাশ করল। সামিয়া যারাকে ওইভাবেই জড়িয়ে ধরে আছে। এইদিকে রাত্রিও ওইভাবে জড়িয়ে ধরে আছে। পিহু, মিহু আর তাজ ওদের 3 জনের ভ্রু কুঁচকে দেখছিল। সেই সময়ের ওদের নাস্তা করার জন্য ডাকে। সবাই উঠে দাঁড়ালো, নাস্তা করতে গেল। যারা নিজের চোখের পানি মুছে আবারও সবার সাথে হাসিতে মশগুল হয়ে গেল। সকাল 10টা বাজে। সেলিনা হাসপাতালে নিজের কেবিনে শুয়ে আছে। তাকে সেলাইন দেওয়া হয়েছে, আর কিছু মেডিসিন দিছে। সেলাইন শেষ হলে চলে যেতে পারবে। জিহান সারারাত এইখানেই ছিল। এখন সেলিনার রুমে ঢুকলো। সেলিনা চোখ বন্ধ করে শুয়েছিল। জিহান সেলিনার একপাশে বসল, ডাক দিল, বড় মামি। সেলিনা চোখ খুলে তাকল। জিহানের দিকে। সেলিনার অবস্থা খুব খারাপ। দেহের পুরো এক পাশ ঝলসে গেছে। ডাক্তার মেডিসিন দিয়েছে, আপাতত জ্বালা যন্ত্রণা যেন কম হয়। জিহান সেলিনার একটা হাত ধরে বলল, বড় মামি, আমি বুঝতে পারছি তোমার কষ্ট, কিন্তু এইটা ভেবে দেখো একটু। নিশানকে মেরে পাঠিয়ে দেওয়া হয়েছিল যেন সে পরবর্তীতে সিমিকে আঘাত করতে না পারে। সিমিকে ভুলতে পারে, কিন্তু সেইটা হলো না। নিশান এসে আবারও সিমিকে নিজের করে নিল।
খেয়াল করে দেখে বোন নিশান কিন্তু সিমির জন্যই বেঁচে আছে। আর ওর বেঁচে থাকা তাকে যদি এইভাবে হত্যা করতে চান তাহলে সে কিভাবে বাঁচবে? সেলিনা কোন কথা বলল না। জিহান আবারও বলা ধরল, বেশি কিছু বলবো না, শুধু এইটুকু অতীত ভুলে যান। সব সময় অতীত নিয়ে পড়ে থাকলে হয় না। সিমি মেয়েটা ভারী মিষ্টি, আগলিয়ে নেন, দেখবেন শান্তি লাগবে। নিশান কিন্তু তার মধ্যেই বেঁচে আছে ভেবে দেখেন। এখন আমি যাই, একটু পরে আপনাকে বাড়িতে নিয়ে যাব, বলে জিহান চলে গেল। সেলিনা চোখ বন্ধ করে নিল, চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। জিহানের বলা প্রতিটা কথাই সত্যি। কেন নিজ হাতে ছেলেকে হত্যা করবে সে? সে যদি ভালো থাকে তবে তো সবই ভালো। সন্তানের সুখই তো মায়ের সুখ। ভাই আজকেই কি চলে যাবেন? বডিগার্ড এর কথা শুনে নীল নাস্তা করতে করতে বলল, না, 2 দিন পরে যাব, কাজ আছে। বডিগার্ড, বড় স্যার ফোন দিচ্ছে বারবার। নীল, কি জন্য? বডিগার্ড, ছোট ভাই কিভাবে মারা গেছে এইটার জন্য আপনার সাথে কথা বলতে চাই। আমি বলেছি আপনার বলা কথাগুলো। তাও মানে না আপনার সাথে কথা বলবে? আমি বলেছি, আপনি তবুও শুনছে না। নীল শান্ত কণ্ঠে জবাব দিল, যোগাযোগ বন্ধ করে দাও, যেন কোন ভাবে যোগাযোগ করতে না পারে। এই 2 দিন আমি রিল্যাক্সে থাকতে চাই, যার জন্য এসেছি তাকে নিয়ে যেতে পারলাম না, তবে শান্তিতে দেখে যেতে পারি যেন। বডিগার্ড আর কিছু বলল না, চলে গেল। নীল নাস্তা শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছল। এক গ্লাস পানি খেলো, ফোনটা হাতে নিল, ওয়ালপেপারে সিমির হাস্য উজ্জ্বল একটা ছবি। নীল সেই ছবির দিকে তাকিয়ে নিজেও হাসল, বলল, অন্যের বউয়ের ছবি নিজের ফোনে সেভ করে রাখা পাপ। এইটা জানা সত্ত্বেও তোমার ছবি কিভাবে কেটে দেব বলো? আমি দুনিয়ার চোখে ভালো হলেও তোমার জন্য পাপিষ্ঠ পুরুষ হতে সমস্যা নেই। একটাই ইচ্ছে, যাওয়ার আগে তোমার সাথে সরাসরি দেখা করব। পাপিষ্ঠ পুরুষ আর তার শ্যামা পাখি। করবে তো আমার সাথে দেখা? আমাকে ভুলে গেলে আবারও মনে করিয়ে দেব আমিকে, বলে হাসল। তারপর উঠে দাঁড়ালো, নিজের ব্লেজারটা গায়ে দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। গাড়িতে বসে কোন এক অজানা গন্তব্য আর দিকে পাড়ি জমাতে লাগলো। দুপুর 2টা বেজে 4 মিনিট। বাড়ির 3 কর্তা ড্রয়িং রুমের সোফায় বসে আছে। গিন্নিরা দুপুরের খাবার খাচ্ছে ডাইনিং টেবিলে বসে। পিহু মিহু তাজ সবাই নিজেদের রুমে ঘুমাচ্ছে। যারা রাত্রি স্বামীয়া একসাথে বসে গল্প করছে উপরের রুমে। নিশান আর সিমি নিজেদের রুমে অবস্থান করছে। এমনি একটা সময়ের মধ্যে জিহান সেলিনা চৌধুরীকে ধরে চৌধুরী ম্যানশনের ভিতরে প্রবেশ করল। সেলিনা চৌধুরী নিজের শাড়ি দিয়ে মুখের এক পাশ সহ হাত ঢেকে রাখছে। পা মাটিতে ফেলতেও কষ্ট হচ্ছে। জলে যাচ্ছে, তাই জিহান ধীরে ধীরে সেলিনা চৌধুরীকে আনছে। জিহান সেলিনাকে নিয়ে ড্রয়িং রুমের দিকে যেতেই সবার দৃষ্টি পড়ে তাদের দুইজনের দিকে। সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে জিহানের পাশে দাঁড়িয়ে থাকা ঘোমটা দিয়ে নিজেকে ঢেকে রাখা মহিলাটিকে দেখে। জিহান ধীরে ধীরে সেলিনাকে নিয়ে গিয়ে বসালো সোফায়। সে নিজেও বসল তার পাশে। সালাউদ্দিন জিহানের উদ্দেশ্য বলল, জিহানকে ওটা? জিহান তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বড় মামি। বড় মামি কথাটা সবার কানে ঢুকতেই সবাই আঁতকে উঠল। কি হয়েছে তার? এইভাবে কেন মুখ ঢেকে আছে? রোজিনা কিয়া মেহেরিমা খাবার ছেড়ে উঠে আসলো। রোজিনা এসে সেলিনার মাথার কাপড় খুলে ফেলল। সাথে সাথে সবাই চোখ বুজে ফেলল, একদম ঝলসে গেছে কেমন একটা অবস্থা। রোজিনা বলে উঠল, বড় আফা, এ কি অবস্থা আপনার? আপনি কই ছিলেন? কিভাবে হলো এইগুলো? সেলিনা মাথা নত করে বসে আছে, কোন জবাব দিচ্ছে না। জিহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিশান করেছে এমন অবস্থা। সিমিকে বারবার আঘাত করতে চাওয়ার জন্য এই অবস্থা হয়েছে। রোজিনার চোখে পানি চিকচিক করছে, সে কান্না ভেজা কণ্ঠে বলল, করেছে তাই কি হয়েছে? সিমি তো তার মেয়ে হয়, করতেই পারে। তাই বলে এইভাবে শাস্তি দেবে? এইগুলো অন্যায় করেছে সে। রোজিনার কথা শুনে তাজউদ্দিন বলল, দেখো রোজিনা, সেলিনা নিজের পাপের শাস্তি পাচ্ছে। ও পথ ভুলে গেছিল, তাই নিশান তাকে পথে ফেরাতে চেয়েছে, এইটাই তার প্রাপ্য। রোজিনা উঁচু গলায় বলল, কিসের প্রাপ্য বড় ভাই, আপনিও ভুলে যাচ্ছেন? বড় আফা, এত বছর ধরে সংসার তাকে বেঁধে রেখেছে। হ্যাঁ, সে ভুল করেছে, পথ ভুলেছে, তাই বলে তাকে পুড়িয়ে মারতে হবে? বুঝালে কি সে বুঝতো না? আরে ভাই, সামান্য কিছু করতে পারতো না বুঝলে, তাই বলে এত বড় যদি কিছু হয়ে যেত? কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সেলিনা রোজিনার হাত জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো।
ফুফাতে ফুফাতে বলল, আমি সত্যি অন্যায় করেছি মেজো। আমাকে মাফ কর তুই, আমি অন্ধ ছিলাম, 10 বছর আগের সামান্য কথা আমি ধরেছিলাম। আমি ভুল করেছি সত্যি, আমার এইগুলো প্রাপ্য, আমাকে মাফ কর। রোজিনা সেলিনাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো বড় আফা? আমি জানি তুমি কোন খারাপ কিছু করতে পারবে না। তুমি পথ ভুলেছ, সঠিক এসেছো, আবার এইটাই অনেক, আর কিছু লাগবে না। সেলিনা এখনো কান্না করছে আর রোজিনা এইটা বুঝিয়ে চুপ করাচ্ছে। প্রতিটা মানুষের চোখের কোণে পানি জমছে, সবাই সপ্তপর্ণে মুছে নিল চোখের পানি। এইদিকে নিশান আর সিমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। জিহান মূলত নিশানকে বলে দিয়েছিল যে সিমিকে নিয়ে নিচে আসার কথা। সিমি তার মা আর বড় আম্মুকে এইভাবে কান্না করতে দেখে বিষয়টা কিছু বুঝতে পারল না। সে নিশানের দিকে তাকালো তো আবার সবার দিকে তাকালো। নিশান সিমির হাত ধরে ড্রয়িং রুমে আসলো। সবার চোখ তাদের দিকে গেল। এইদিকে সিমি সেলিনার এই অবস্থা দেখে চিৎকার দিয়ে উঠল। সে নিশানের হাত ছাড়িয়ে তার বড় আম্মুর কাছে গিয়ে বলল, এ কি অবস্থা বড় আম্মু তোমার? কি হয়েছে, এইসব কিভাবে হলো? সেলিনা হেসে বলল, আমার পাপের শাস্তি রে মা এইগুলো। সিমি কিছু বলতে যাবে এর আগে নিশান বলে উঠল, তোকে এইখানে নিয়ে এসেছি তার মানে এই না যে তুই কান্না করবি। চোখ থেকে যদি এক ফোঁটা পানি বাহির হয়, তো শাস্তিটা কয়েক ফোঁটা বেশি হবে। নিশানের কথা শুনে কেউ কিছু বলল না। শুধু তাজউদ্দিন বলল, বালের নিয়ম দিছে। মানুষের সাথে সুখ দুঃখের কথা বললে কি ইমোশনাল হয়ে যায় না? থাক তোরা, আমি গেলাম, এইসব নিয়ম আমার দ্বারা দেখা সম্ভব না। বলে যেতে নিলেই নিশান বলে উঠল, বালের নিয়ম হলেও এইটা একমাত্র আমার বউয়ের জন্য বরাদ্দ, বাকি কাউকে তো আর বলছি না। কাঁদো কাঁদো সবাই কাঁদো, তাতে আমার বাল ছিঁড়াও যাই আসে না। তাজউদ্দিন কিছু না বলে বিড়বিড় করতে করতে চলে গেল। সবাই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এইদিকে সেলিনা সিমির হাত ধরে কান্না ভেজা কণ্ঠে বলল, সিমি মামুনি মাফ করিস আমাকে, আমি জেনে না জেনে অনেক অন্যায় করেছি। এর জন্য আমি ক্ষমা পাওয়ায় যোগ্য না। তোর সম্মান আমি নষ্ট করতে চেয়েছি, মাফ করিস আমাকে। হয়তো মাফ করার যোগ্যতা নেই আমার মধ্যে। মাফ করতে হবে না, শুধু মনের মধ্যে কোন ঘৃণা রাখবি না মামুনি। ওই জঙ্গলের ঘটনাও আমার জন্য হয়েছে। সত্যি আমি অনেক অনেক দুঃখিত, করবি না আমাকে ক্ষমা, আমি খারাপ। এইদিকে সেলিনা আর কথা শুনে সিমির চোখ পানিতে টুইটুম্বর হয়ে গেছে। সে নাক টেনে সেলিনাকে বলল, আমি তোমাকে ঘৃণাও করি না বড় আম্মু। আর না কোন রাগ মনে পুষে রেখেছি, তুমি যে বুঝতে পেরেছ এইটাই অনেক। তুমি আমার কাছে সেই আগের মতোই অনেক উপরের স্থানে বসে আছো, আমার বড় আম্মু রূপে। আমি কথা শেষ করার আগেই নিশান হুট করে সিমিকে কোলে তুলে নিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। এইদিকে প্রতিটা সদস্য অবাক নয়নে নিশানের যাওয়ার পানে তাকিয়ে আছে। নিশান কাউকে তৌক্কা না করে সিমিকে নিয়ে রুমে ঢুকে দরজা লক করে দিল। সিমি হাত পা ছুড়াছুড়ি করতে লাগল। নিশান সিমিকে বেডে ফেলে দিল। সিমি উঠে বসে নিশানকে বলল, সমস্যা কি আপনার? সবার সামনে এইভাবে কেন কোলে করে তুলে আনলেন আমাকে? নিশান সিমির দিকে ঝুঁকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে বলছিলাম না, যেন চোখে এক ফোঁটা পানিও না আসে। সিমি নিজের চোখে হাত দিল, পানি নেই। সে হাত নিশানের দিকে ধরে বলল, কোথায় পানি? নিশান দাঁতে দাঁত চেপে বলল, তোর চোখ তো পানিতে ভর্তি। সিমি কপাল কুঁচকে বলল, চোখে আছে, বাইরে তো আসিনি। নিশান সিমির গাল জোরে চেপে ধরে বলল, তর্ক মারাস আমার সাথে? সিমির গাল ব্যথা করছে। নিশান খুব জোরেই সিমির গাল ধরে রেখেছে। সে হাত দিয়ে নিশানের হাত ছাড়াতে চাচ্ছে কিন্তু পারছে না। নিশান আরো জোরে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড এট ইস্যু, তোর সাথে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছি আর দুটো সুন্দর বাণী শুনিয়েছি বলে মনে করিস না আমি ভালো? তোকে জ্যান্ত কবর যেমন দিতে পেরেছি, তো পুরো দাফনটাই করতে পারবো। সো বি কেয়ারফুল, বারবার এইসব মনে করাবো না আমি। বলে সিমিকে ছেলে দিয়ে নিজের ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এইদিকে সিমি বেডে উবুর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগল। কি নিষ্ঠুর সত্যিই তো, কেন সে তার সাথে দুটো সুন্দর কথা বলছে বলে ভাবছে সে ভালো? সিমির এইটা ভেবে আরো কান্না লাগছে। সে উঠে বসল, হাঁটুতে মুখ গুজে দিয়ে বিড়বিড় করল, তার মানে নিশান ভাই, আপনি আমাকে ভালোবাসেন না? আমাদের সম্পর্ক সামান্য শারীরিকভাবে কাছে আসা, যার জন্য দুইটা সুন্দর বাণী বলা? সত্যি আপনি এমন, তবে কেন আসলেন? বলে হু হু করে কান্না করতে লাগল।
বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। নিশান ভাই তাকে ভালোবাসে না। কাছে আসার জন্য 2টা বাণী শোনাইছি, এইটা ভাবতেই কষ্ট লাগছে তার প্রচুর। এর মধ্যে তার ফোনে একটা নোটিফিকেশন আসলো। সিমি নিজের ফোন হাতে নিয়ে চেক করল, মেসেজটা আসছে হোয়াটসঅ্যাপ থেকে, আনকোন নাম্বার। সিমি হোয়াটসঅ্যাপ অ্যাপসে ঢুকে মেসেজ ওপেন করল, সেইখানেই লেখা আছে, আপনার স্বামী তানভীর চৌধুরী নিশান অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে তার। খারাপ জায়গায় যাওয়া আশা করে। হয়তো আপনি আমার কথা বিশ্বাস করবেন না। আমার কাছে প্রমাণ আছে সবকিছুর। আপনি আমার সাথে এই ঠিকানায় দেখা করেন বিকাল 4টার সময়। আমি থাকব। বিশ্বাস করে আসতে পারেন, কোন বিপদে পড়বেন না। এই মেসেজের নিচে ঠিকানা দেওয়া আছে। ঠিকানাটা একটা কফি শপের। চৌধুরী ম্যানশন থেকে প্রায় 40 মিনিটের রাস্তা। সিমি বারবার মেসেজটা পড়তে লাগলো। তার মাথায় ঘুরছে, সত্যিই কি নিশান অন্য মেয়েদের সাথে জড়িয়ে আছে? খারাপ জায়গায় যাই? এইটা কি আদৌ সত্যি? সে তো মাত্র তাকে বলল তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছু নেই, তার মানে অন্যের সাথে আছে? এইসব প্রশ্ন সিমির মাথায় বারবার ঘুরতে লাগলো। সে যাবে, আজকে যাবে, এর উদ্ঘাটন সে করবে, কোনটা সঠিক কোনটা ভুল সে দেখবে। নিশান নিজেই বলেছে শুধু জাস্ট শারীরিক সম্পর্ক, আর কিছু না। সিমি নিজের চোখের পানি মুছে নিল। নিজেকে স্ট্রং করতে লাগলো, সে যাবে আর সবকিছু শুনবে, দেখবে। সে ভাবতে লাগলো সবার চুরি করে বেরোবে কিভাবে বাড়ি থেকে। আর নিশানি বা এখন কোথায় গেল? জিহান মাত্র নিচে থেকে উপরে আসলো নিজের রুমে। রুমে ঢুকে বউকে খুঁজে না পেয়ে জিহান জারাদের রুমে গেল। সেইখানে সামিয়া বসে গল্প করছে। জিহান ভিতরে ঢুকে সামিয়াকে উদ্দেশ্য করে বলল, সারারাত সারাদিন পরে জামাই বাড়ি ফিরল এখন, আর তুমি অন্য রুমে বসে গল্প করছো স্বামীর খেজমতো বাদ দিয়ে। সামিয়া ভ্রু কুঁচকে জিহানকে বলল, তো বাড়ি ফেরেননি কেন? জামাই সাহেব, আপনাকে তো আর আমি ভয় দেখাইনি যে এই কারণে বাড়ি ফিরেননি। জিহান, ভয় দাওনি মানে? আমার কল্পনাতে এসে আমাকে ঝাঁটা নিয়ে তাড়া করছিলে তুমি। জিহানের কথা শুনে রাত্রি সামিয়াকে ধাক্কা মেরে বলল, ভাবি এমনটা করতে পারলে তুমি? ভাইয়াকে শেষমেশ ঝাঁটা দিয়ে তাড়িয়ে নিয়ে গেলে। সামিয়া একই টোনে বলল, বেশ করেছি, আপনার জন্য আমার ঝাঁটাই যথেষ্ট। জিহান ফাজলামো বাদ দিয়ে শান্ত কণ্ঠে বলল, উঠে আসো, আমি ক্লান্ত, ঘুমাবো। সামিয়া, তো ঘুমাবেন তো ঘুমান, আমাকে কেন ডাকছেন? জিহান কোন কথা না বলে সামিয়ার হাত ধরে টান দিল। সামিয়া যেতে চাইল না। জিহান সোজা সামিয়াকে কোলে তুলে নিয়ে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল। সামিয়া হাত পা ছুড়াছুড়ি করতে লাগল। এইদিকে যারা আর রাত্রি ওদের যাওয়ার পানে তাকিয়ে একসাথে বলে উঠল, আমাদের কবে হবে? এইদিকে জিহান সামিয়াকে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিল। সামিয়াকে বেডে বসাতে সামিয়া রাগান্বিত কণ্ঠে বলে উঠল, বারবার কোলে নেন কেন? আমি কি খোড়া? জিহান, অবশ্যই খোড়া, নয়তো এত টানার পরেও যদি না আসো তো খোড়া উপাধি তো পাবেই। বলে সেও বেডে বসলো, আচমকা সামিয়ার কোলে শুয়ে পড়ল। সামিয়া অবাক হয়ে গেল। জিহান সামিয়ার পেটের কাছে মুখ গুজে দিয়ে সামিয়াকে জড়িয়ে ধরল। জিহানের গরম নিঃশ্বাস সামিয়ার জামা ভেদ করে উদ্রে পড়ছে। সামিয়ার যেন দম বন্ধ হয়ে আসছে। আলাদা এক অনুভূতি কাজ করছে। সামিয়া নার্ভাস কণ্ঠে বলে উঠল, কি করছেন আপনি? আমার অস্বস্তি হচ্ছে, সরে যান আমার থেকে। জিহান স্লো ভয়েসে বলে উঠল, জান, কাল সারারাত আমি ঘুমাইনি, এখন ঘুমাবো, ডিস্টার্ব করবে না একদম। জিহানের কথা বলাতে সামিয়ার উদ্রে জিহানের নিঃশ্বাস বারবার উপচে পড়ছে। সামিয়া আর কিছু বলতে পারল না, জায়গায় ফ্রিজ হয়ে বসে রইল। তার কথা বলার কোন শক্তি নেই। আলাদা আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে তার মধ্যে। জিহান সামিয়াকে জড়িয়ে ধরেই ঘুমের রাজ্যে পাড়ি জমালো। আর এইদিকে সামিয়া ওইভাবেই বসে রইল। সিমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে রুম থেকে বাহির হলো। পুরো বাড়ি একবার চক্কর দিল, এমনকি ছাদেও ঘুরে আসলো। বাড়ির বাইরেও ঘুরে আসছে। সে মূলত নিশানকে খুঁজছে, ও আদাও বাড়ি আছে কিনা। যখন নিশানকে কোথাও পেল না, সিমি এইবার তার বড় আব্বুর রুমের সামনে এসে নক করল। রুমের ভিতরে সেলিনা বেডের একপাশে ঘুমিয়ে আছে আর তাজউদ্দিন সোফায় বসে নিউজ পেপার পড়ছে। সিমিকে দেখে তাজউদ্দিন ভিতরে আসতে বলল। সিমি হাত কুচলাতে কুচলাতে ভিতরে ঢুকল। তাজউদ্দিনের সামনে দাঁড়াতে তাজউদ্দিন বলল, বস আমার পাশে। সিমি বসল তার পাশে। তাজউদ্দিন বলল, খেয়েছিস দুপুরে? সিমি মাথা নাড়ল। তাজউদ্দিন আবারও প্রশ্ন করল, ভার্সিটি কবে যাবে?
সিমি মাথা নিচু করে জবাব দিল, কাল থেকে যাব তবে। তবে কথা শুনে তাজউদ্দিন স্বাভাবিকভাবেই বলল, তবে কি হয়েছে মামুনি? সিমি ঢোক গিলে বলল, আসলে বড় আব্বু আমার বান্ধবী পলি একটু আগে কল দিয়ে বলল কালকে ভার্সিটিতে একটা প্রজেক্টের বিষয়ে আলোচনা করা হবে। সিমির কথা শুনে তাজউদ্দিন বলে উঠল, হ্যাঁ তাতে কি হয়েছে? সিমি, আসলে ওই প্রজেক্টের জন্য কিছু সরঞ্জাম লাগলে। তাজউদ্দিন, আচ্ছা আমি ড্রাইভার বা তিহানকে পাঠাচ্ছি। সিমি তাড়াতাড়ি বলে উঠল, না না বড় আব্বু ওরা পারবে না, দেখে শুনে আনতে হবে। তাজউদ্দিন ভ্রু কুঁচকে বলল, তাহলে তুমি যাবে? হ্যাঁ। আচ্ছা সমস্যা নেই, সাথে যারা বা সামিয়াকে নিয়ে যেও। সিমি মাথা দুই পাশে নাড়িয়ে বলল, হুহুম আমার একা গেলেই হবে, সেইখানে আমার ফ্রেন্ড আছে, আপাতত আমি এখন বেরোবো, সন্ধ্যার আগে বাসায় ফিরব। তাজউদ্দিন একটু ভেবে বলল, আচ্ছা একা যাও, সাথে ড্রাইভার নিয়ে যাও। সিমি ইনোসেন্ট ফেস নিয়ে বলল, বড় আব্বু আমি একা যেতে চাই, কথা দিচ্ছি সন্ধ্যার মধ্যে বাড়িতে ফিরব। প্লিজ বড় আব্বু প্লিজ। তাজউদ্দিন সিমির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা যাও, তবে টাইম কিন্তু সন্ধ্যার আগেই ফিরতে হবে বাসায়। সিমি মাথা নাড়িয়ে চলে গেল রুমে। আলমারি থেকে একটা কালো লং 3 পিস বাহির করে ওয়াশরুমে ঢুকল। একেবারে ফ্রেশ হয়ে ড্রেস পরে বেরিয়ে আসলো। সে আয়নার কাছে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আছড়িয়ে খোপা করে নিল। মুখে পন্স ক্রিম আর ঠোঁটে লিপ বাম দিল। উড়না দিয়ে মাথা সহ বুক ঢেকে নিল, একটা কালো ওয়ান টাইম মাস্ক মুখে দিল। নিজেকে আয়নাতে ভালোভাবে দেখে নিল। আলমারি থেকে নিজের একটা পার্স নিল, তার ভিতরে 500 টাকা আর ফোনটা হাতে নিল, সময়টা দেখে নিল 2:55। সিমি বড় একটা নিঃশ্বাস নিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে খুব সাবধানে, কেউ যেন দেখতে না পাই। সে দ্রুত পথে বাড়ি ছেড়ে কিছু দূর হেঁটে গিয়ে রিকশার জন্য দাঁড়াল। 5 মিনিট দাঁড়াতেই সে রিকশায় উঠে বসল। রিকশা আলা মামাকে ঠিকানাটা বলল যেন পৌঁছে দেই। রিকশা চলতে শুরু করল, কিন্তু তার দৃষ্টি এইদিকে ওইদিকে ঘুরাতে লাগল। মনের ভিতরে ভয় জাগছে, যদি নিশান দেখে ফেলে তো সব শেষ। নিশান দেখার আগে তাকে ফিরতে হবে। দেখতে দেখতে সিমি সেই কফি শপের সামনে চলে আসলো। ভাড়া মিটিয়ে কফি শপের ভিতরে ঢুকল। ফোনে টাইম দেখল 3:47। 4টা প্রায় বেজেই গেছে। সিমি ভিতরে ঢুকে একটা ফাঁকা টেবিল চেয়ারের কাছে গিয়ে বসল। নিজের জন্য একটা কোল্ড কফি অর্ডার দিল। তার কাছে কফি দিয়ে যেতেই হুট করে একটা মহিলা এসে তার পাশে বসল। সিমির মতো মাস্ক তার মুখেও আছে। সিমি ভ্রুকুচকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মেয়েটা বলে উঠল, মিসেস নিশান চৌধুরী, আপনার স্বামীর কুকীর্তি কি আপনি দেখতে চান না? সিমি মেয়েটার দিকে চোখ তুলে তাকিয়ে বলল, মেসেজকৃত ব্যক্তি আপনি? মেয়েটা হাসল, নিজের ব্যাগ থেকে 2টা ছবি বাহির করল। সেইটা সিমির দিকে এগিয়ে দিতে দিতে বলল, এত কিছু জেনে লাভ কি? কুকর্ম ফাঁস করে দিচ্ছি, এইগুলো দেখেন। সিমি কিছু না বলে ছবি 2টা হাতে নিল। নেওয়ার সাথে সাথে সে চোখ বন্ধ করে নিল এক পলক দেখেই। মেয়েটা বলল, মিসেস চৌধুরী, এইভাবে চোখ বুঝবেন না, আপনার হাতে লটারি লাগছে, দেখেন ভালোভাবে দেখেন, লটারির টিকিট এইটা। সিমি চোখ খুলল, দেখল ছবি 2টা। 2টা ছবি নিশানের, শুধু নিশানের না। একটা মেয়ের সাথে অন্তরঙ্গ হওয়ার মুহূর্ত, আর তখনই তোলা ছবিটা। সিমির চোখে পানি টলমল করছে। মেয়েটা নিজের ফোন বাহির করে বলল, এইটুকু না আরও আছে। এখন ভেঙে পড়লে কি হবে? বলে মেয়েটা নিজের ফোনের গ্যালারিতে ঢুকে কিছু ছবি দেখায় সিমিকে। যেই ছবিগুলো নিশানের মেয়েদের সাথে হেসে হেসে কথা বলছে, বাজেভাবে টাচ করছে মেয়েদের, এমনকি পতিতালয়ে যাচ্ছে সেই সব ছবি। সিমি এইগুলো ভালো দেখে নিজের কান্না আর আটকাতে পারছে না। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার ফোন মেয়েটাকে দিয়ে দিল সিমি। সিমি নিজেকে সামলিয়ে নিয়ে বলল, আপনি কে? আর এইসব আপনি কিভাবে জানলেন? মেয়েটা হেসে বলল, দেখেন, আপনি মনে করেন যে এখন একটা লটারির টিকিট কেটেছিলেন, এখন সেইটাতে আপনি জিতে গেছেন, 15 লক্ষ টাকা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? এইগুলো জেনে লাভ কি? টাকা পেয়েছেন এইটা নিয়েই আনন্দ হয়ে থাকেন। বলে মেয়েটা যেইভাবে আসছিল সেইভাবেই চলে গেল। সিমির কান্না থামানো যেন বড় মুশকিল হয়ে যাচ্ছে। সে ছবি, নিজের ফোন আর ব্যাগ নিয়ে উঠে দাঁড়ালো। কফির বিল পরিশোধ করে বেরিয়ে গেল কফি শপ থেকে।
সে কফি শপ থেকে বেরিয়ে একটু দূরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো। সে আর নিজেকে সামলিয়ে রাখতে পারছে না, কষ্ট হচ্ছে। সিমি নিজের মুখের মাস্ক খুলে ফেলল। বড় বড় নিঃশ্বাস নিতে লাগল। চোখ নাক লাল টুকটুক করছে। এইদিকে সিমিকে দেখে কেউ একজন কল দিল নিশানের ফোনে। নিশান তখন রাগের মাথায় গাড়ি নিয়ে চলে গেছিল নির্জন কোন এক রাস্তায়। এখন রাগ কমে আসলে সে বাড়ি ফিরছিল। সিমির পিছনে লাগিয়ে রাখা এইখানে ওইখানে থাকা স্পাদের কল দেখে নিশান ভ্রু কুঁচকে কল রিসিভ করল। নিশানকে কিছু বলতে না দিয়ে সে বলল, ভাই আপনি কোথায়? ভাবি দেখছি এইখানে দাঁড়িয়ে কান্না করছে প্রচুর। নিশানের কুঞ্চিত ভ্রু আরও কুঁচকে গেল। সে বলে উঠল, কোথায় সে? ছেলেটা ঠিকানা দিল। নিশান দ্রুত গাড়ি ঘোরাতে লাগল লোকটার বলে দেওয়া ঠিকানাতে পৌঁছানোর জন্য। এইদিকে সিমি অনেক কান্না করছে। মনটা একটু হালকা লাগতে উড়োনা দিয়ে মুখ মুছে নিয়ে মাস্ক পরে রিকশার জন্য পিছু ফিরতেই হুট করে কেউ একজন তাকে ডাক দিল, সিমি। সিমি পিছনে ফিরল। দেখল একটা লোক দাঁড়িয়ে আছে ফর্মাল পোশাকে। সিমি নিজেকে শক্ত করল, ঠিক করে নিল। সে বলল, কে আপনি? ছেলেটা হেসে সিমির কাছে এসে বলল, এত তাড়াতাড়ি ভুলে গেলে সিমি আমাকে? সিমি ভ্রু কুঁচকে বলল, দুঃখিত ভাইয়া, আমি আপনাকে চিনতে পারলাম না। কে আপনি? আমাদের কি আগেও দেখা হয়েছে? ছেলেটা বলে উঠল, 10 বছরের আগের স্মৃতিতে ফিরে যাও। দেখো তো সেই স্মৃতিতে তোমার নীল ভাইয়া বলতে কেউ আছে কিনা, যাকে হাসপাতালে ভর্তি করিয়েছিলে? সিমি অবাক কণ্ঠে বলল, কি আপনি নীল ভাইয়া? সিরিয়াসলি? নীল মাথা নাড়ল। সিমি আবেগে আপ্লুত হয়ে বলে উঠল, কোথায় ছিলেন এতদিন ভাইয়া? জানেন আপনাকে কত খুঁজেছি। সেই যে হাসপাতালে গেলেন, আমাকেও বন্দি করল, পরে ছাড়া পেয়ে আপনাকে খুঁজে পাইনি আমি। কোথায় ছিলেন এতদিন? নীল হেসে বলল, সেই দিন আমার হাত ভেঙে দেওয়ার পরে আব্বু আর আম্মু আমাকে আর রাখিনি, দেশে আমেরিকা নিয়ে চলে গেছিল। সেইখান থেকেই পড়াশোনা শেষ করছি। আর অনেক কষ্টে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। ফাইনালি দেখা হয়েই গেল। সিমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি বলতে নীল ভাইয়া অতীত বড় বিষাদময়। আমার জীবনে মেয়ে ছাড়া কেউ বন্ধু হতে পারত না। তাও সেইটা চাচাতো বোন বাদে অন্য কেউ না। মেয়ে তো দূর, ছেলেরা চোখ তুলে তাকালে তাকে আর পাওয়া যেত না। খুব ভয়ে থাকতাম। হুট করে একদিন আপনি আসলেন, বন্ধুত্ব হলেন আমার সাথে। আমি না করেছিলাম তখন আপনি বলেছিলেন। সিমিকে বলতে না দিয়ে নীল বলল, বন্ধুত্ব হয়েছি, বন্ধুত্বের মান রাখবো, সকল বিপদে তোমার সাথে থাকব। শুধু বন্ধুত্বের হাত একবার বাড়িয়ে দিয়ে দেখো। আমি ছেলেটা কিন্তু অতটাও খারাপও না। আমি সইতে পারবো আমাকে কেউ খুন করলেও। নীলের কথা শুনে দুইজনে হেসে উঠল। নীল বলল, তো তুমি এইখানে কি করছো? শুনছি বিয়ে করেছ। হাসবেন্ড কোথায়? হাসবেন্ডের কথা মাথায় আসতেই সিমি চোখ বুজল, নিজেকে সামলিয়ে বলল, নিজের কাজে আছে, আমি আসছি এইখানে একটা দরকারে। নীল, আচ্ছা চল এক কাপ কফি খাই। অনেক বছর পরে দেখা হলো, অনেক কথা আছে তোমার সাথে। সিমি হেসে বলল, অন্য একদিন, আজকে হাতে বেশি সময় নেই। নীল, তাহলে চল, আমি বাড়ির সামনে নামিয়ে দেব। সিমি মাথা দুই পাশে নাড়িয়ে বলল, না না, আমি যেতে পারবো রিকশা করে। নীল ভ্রু কুঁচকে বলল, সত্যি তো? সিমি, হ্যাঁ। নীল, আচ্ছা তাহলে চল, রিকশাতে তুলে দেই। সিমি মাথা নাড়ালো। এইদিকে এদের কথার মধ্যে নিশানের গাড়ি এসে থামল তাদের সামনে। সিমি আর নীল ভ্রু কুঁচকে গাড়ির দিকে তাকিয়ে আছে। হুট করে গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো নিশান। নিশানকে দেখে নীল হেসে হাত বাড়িয়ে দিল, মিস্টার চৌধুরী যে, কেমন আছেন? নিশান নীলকে পাত্তা না দিয়ে সিমির কাছে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কত বড় হয়েছে? তুই এইখানে আসছিস? সিমি নিশানের দিকে পাশ ফিরে ঘুরে জবাব দিল, সাহস আপনার যত দূর আমারও তত দূর। সেই সাহস অনুযায়ী আসছি, বলে হাঁটতে লাগলেই নিশান সিমির হাত টেনে ধরে বলল, আমাকে ইগনোর করিস তুই? সিমি হেসে বলল, ইগনোর করার যোগ্যতা আনলে অবশ্যই করব। হাত ছাড়ুন আমার। সিমির এমন কথা যেন নিশানের রাগ আরও বাড়িয়ে দিচ্ছে। ও সিমিকে পাজাকোলে তুলে নিয়ে গাড়ির ব্যাক সিটের দরজা খুলে জোরে ছেলে ফেলে দিল। তারপর নিজে ড্রাইভিং সিটে বসে ফুল স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল। নীল এতটা সময় চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। ওরা চলে যেতেই শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়ল। ওর কালকে ফ্লাইট। সিমির সাথে একটু কথা বলতে চেয়েছিল, ইচ্ছেটা পূরণ হয়েছে, এইটাই অনেক। সে মূলত একটা প্রজেক্ট সম্পর্কে মিটিং এর জন্য এই কফি শপে আসছিল।
বেরোনোর সময় দেখে সিমি কান্না করছে, তাই আর নিজেকে আটকাতে পারিনি। সিমি আর কাছে চলে গেল দুটো কথা বলতে। নীল আর দাঁড়ালো না। সেও তার গাড়িতে উঠে বসল। গাড়ি চলতে থাকলো তার নিজ গন্তব্যের দিকে। 40 মিনিটের রাস্তা নিশান 20 মিনিটের মধ্যে ফুল স্পিডে চালিয়ে আনল। তার রাগে মাথা ফেটে যাচ্ছে। সে গাড়ি থেকে বেরিয়ে পিছনের দরজা খুলে সিমির হাত জোরে চেপে ধরল। সিমি ব্যথা পেল। সে বলে উঠল, ধরতে হলে আস্তে ধরুন, নয়তো ছাড়ুন। নিশান কোন উত্তর না নিয়ে সিমিকে টানতে টানতে বাড়ির ভিতরে প্রবেশ করল। ড্রয়িং রুমে কম বেশি অনেকে আছে। সবাই তাদের দিকে তাকালো। নিশান কাউকে পরোয়া না করে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে। এইদিকে বাড়ি আর সদস্য একে অপরের দিকে তাকাচ্ছে। না জানি কি হয়। আপাতত তারা স্বামী স্ত্রী, এই বিষয়ে নাক না গলানোই উচিত। নিশান সিমিকে রুমে নিয়ে গিয়ে দরজা লক করে দিয়ে তাকে জোরে বেডে ছেলে ফেলল। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে নিল। তখন গাড়িতে এইভাবে ছেলে ফেলাই ভীষণ ব্যথা পাচ্ছে এখন আবার। নিশান সিমির দিকে এগিয়ে আসতে আসতে রাগান্বিত কণ্ঠে বলল, এই তোর সাহস কত বড় যে তুই একা একা নাগরদের সাথে দেখা করতে গেছিস? নাগর শব্দটা সিমি শুনে তেতে উঠল। সে আঙ্গুল উঁচিয়ে বলল, নাগর? এইগুলো তো আপনার আছে এক প্রকার টিস্যু। আমি কি আপনার মতো? নিশান সিমির এমন কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার মতো মানে? কি বুঝাতে চাচ্ছিস আমাকে? আমি কত মেয়ের সাথে থাকছি? সিমি হেসে বলল, তা নয়তো কি? নিজের প্রতি ঘৃণা হয় এমন কাপুরুষকে আমি ভালোবাসছি। বলে মুখ ঘুরিয়ে নিতেই নিশান সিমির গাল জোরে টিপে ধরে হুহংকার ছেড়ে বলল, তোকে বলতে দিয়েছি বলে কি তুই মাথা কিনে খাবি? তুই কাকে কাপুরুষ বললি? আর বাসছিস কেন ভালো? তোকে বলেছি যে আমাকে ভালোবাসো। ফাকিও ভালোবাসা। বলে গাল ছেড়ে দিল। সিমির চোখ দিয়ে টিপটিপ করে নোনা পানি গড়িয়ে পড়তে লাগল। সে নিজেকে ঠিক করে বলল, আসলেই আমার ভালোবাসা ফাক। সত্যিই পার্থক্য এইটাই আমি দেরিতে বুঝলাম। নিশানটি টেবিলটা জোরে ছেলে ফেলে দিয়ে বলল, দেখ ইস্যু, আমাকে রাখবি না। রাগলে কিন্তু তুই আস্ত থাকবি না। সিমিও একইভাবে দাঁতে দাঁত চেপে বলল, মিস্টার তানভীর চৌধুরী নিশান, ভুলে যাবেন না আমরা একই বংশের। মাথা গরমের রক্ত আমার শরীরেও বয়ে বেড়াচ্ছে। আমিও কিন্তু তছনছ করতে পারি সবকিছু। সিমির কথা শুনে নিশান একইভাবে বলল, সাহস বাড়ছে তোর প্রচুর। এইসব কথা শিখাচ্ছে কে তোক? সিমি, শিখাবে কেন? আমি কি ফিডার খাই আমি বুঝি না? দুপুর বেলায় আপনি আমাকে বলেছিলেন শুধু শারীরিক সম্পর্ক ছাড়া আমাদের মাঝে কিছু নেই। আমি কি শুনতে ভুল করছি? সিমির এই কথা শুনে নিশান চিৎকার দিয়ে বলল, তোর মাথায় আদাও সেন্স আছে? কিসের সাথে কি মিলাচ্ছিস তুই? সিমি, সত্যিই সেন্স নেই। এই জন্য তো অন্য জায়গায় গিয়ে বসে থাকেন। সিমির কথা শেষ হতে নিশান সিমির কাছে এসে সিমির বাহু ধরতে গেলেই সিমি নিশানের থেকে দূরে দাঁড়িয়ে বলল, ছুবেন না আপনি আমাকে। ওই নোংরা হাত যেই যেই মহিলা ছুঁয়েছেন তাদের গিয়ে আবারও ছুঁয়ে দেন। পাপ দিয়ে ভরা আপনার হাত। খবরদার আমাকে ছুঁতে আসলে তুলকালাম বাঁধিয়ে দেব আমি। সিমির কথা শুনে নিশান সিমির দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তুই আমাকে কি বুঝাতে চাচ্ছিস? আমি কত মেয়ের সাথে থেকেছি? সিমি ব্যঙ্গ করে হেসে বলল, যে যাই পতিতালয়ে তার আবার মেয়ের সংখ্যা গণনা করতে হবে? হাস্যকর ব্যাপার। সিমির কথা শেষ হতেই নিশানের শক্ত হাতের চড় পড়ল সিমির গালে। সিমি গালে হাত দিয়ে ঝুঁকে পড়ল। নিশান বলে উঠল, তোর ধারণা আছে ইস্যু তুই কত বড় কথা আমাকে বললি? আমি খারাপ তাই তো? জানি না তোকে আমার নামে কে কি বলছে। তবে শুনে রাখো, আমি বলছি তোকে, আজ এই মুহূর্ত তোকে ছেড়ে আমি চলে যাচ্ছি। তুই আমার বিষয়ে জানা সব তথ্য মিথ্যা প্রমাণিত পাবি, কিন্তু আমাকে আর পাবি না। আমার হাত তো পাপে পরিপূর্ণ। আমি ছুলে তুই অপবিত্র হবি। দেখিস তুই আমার একটু সন্নিকটে আসার জন্য তুই তর্পিয়ে মরবি ইস্যু, তবুও আমাকে পাবি না কোন সময়ের জন্য। বলেছিলাম না তোর সাথে আমার শুধু শারীরিক সম্পর্ক। সময় আসলে সব বুঝবি। শুধু আমি এই তানভীর চৌধুরী নিশানকে তুই কখনো আর পাবি না। ছেড়ে দিলাম আজ থেকে তোকে আমি, থাক তুই তোর মতো। বলে আর দাঁড়ালো না নিশান। বেরিয়ে গেল বাড়ি থেকে। এইদিকে নিশান চলে যেতে সিমি হু হু করে কান্না করতে লাগলো ফ্লোরে বসে। কি থেকে কি হয়ে গেল এইটুকু সময়ের মধ্যে তার সাথে? তার হিসাব সে মিলাতে লাগলো। রাত 8টা বাজে। এইদিকে জিহান এখনো স্বামীয়ার উদ্রে মুখ গুজে ঘুমিয়ে আছে। স্বামীয়ার পা সহ মাজা অবাস হয়ে আসছে।
একবার ভাবছে ডাকবে কিন্তু এত গভীর ঘুম দেখে ডাকতে ইচ্ছে করছে না। সামিয়া সেই থেকে নিজের ফোন স্ক্রুল করছিল। এখন ফোন রেখে জিহানের দিকে তাকালো। জিহানের মুখের এক পাশ দেখা যাচ্ছে আরেক পাশ উদ্রে গুজে রাখছে। সামিয়া গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল জিহানের দিকে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। এক হাত উঁচিয়ে জিহানের সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে তখানিক নামিয়ে নিল। এইদিকে জিহান সোজা হয়ে আবারও শুয়ে রইল গভীর ঘুমে। সামিয়া ভয় পেয়ে গেছিল, সে ভাবছে হয়তো জিহান ঘুমানোর নাটক করছে, এইভাবে দেখায় আর হাত দেওয়ার জন্য উঠে পড়ছে। কিন্তু যখন দেখল এখনো ঘুমিয়ে আছে তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সামিয়া জিহানের দিকে এক পলক তাকিয়ে ওইভাবেই শুয়ে পড়ল। চোখ দুটো বন্ধ করতেই জিহান বলে উঠল, ম্যাডাম পা লম্বা করে ঘুমান। জিহানের কথা শুনে সামিয়া লাফ দিয়ে উঠে বলল, আপনি ঘুমাননি? জিহান হেসে বলল, ঘুমালে তো আর এত সুন্দর জিনিস দেখতে পেতাম না। যাক, আজকে অন্তত বউ আমার রূপ দেখেছে। সামিয়ার মন চাচ্ছে নিজের মাথায় নিজেই একটা ইট দিয়ে বাড়ি মারতে। ছি, কি করছিল সে! এখন লজ্জায় জিহানের সামনে বসতেও পারছে না। তাই সে নেমে হাঁটতে গেলেই আবারও বলে পড়ল হাঁটার শক্তি আর নেই। জিহান সামিয়ার হাত টেনে ধরে বেডে ফেলল, নিজেও শুয়ে পড়ল। সামিয়াকে বুকের মাঝে নিয়ে বলল, চুপচাপ ঘুমাও, খুব সুন্দর ঘুম হবে, তবে কোন কথা ব্যতীত। জিহানের কথা শুনে সামিয়া একটু নড়তে গিয়েও থেমে গেল। তার সারা দেহ কেঁপে উঠছে। কেমন যেন আলাদা আলাদা অনুভূতি সৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে লজ্জা লজ্জা ভাব। সামিয়া আর বেশি চিন্তা করল না, চুপচাপ শুয়ে রইল। অন্ধকার রুম, বেলকুনির ফ্লোরে এক লম্বা করে আরেক পা গুটিয়ে দেওয়ালে হেলাম দিয়ে বসে আছে নীল। চোখ দুটো লাল টুকটুক করছে। হাতে আছে সিগারেট, যেইখানে বসে আছে সেইখানে অন্তত 15টা সিগারেট টান দিয়ে ফেলা আছে। নীল সিগারেটে টান দিয়ে দূর ওই তিমিরে ঢাকা আকাশের দিকে তাকালো। আজ আকাশে চাঁদ তারাগুলো মেঘের আড়ালে ঢেকে আছে। নীল কিছুক্ষণ তাকিয়ে রইল, হুট করে গানের কয়েক লাইন গেয়ে উঠল, বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই। গানের লাইন শেষ হতেই নিজের কান্না আর আটকাতে পারল না, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করে দিল। ছেলেদের নাকি কান্না করতে নেই, তবে নীল তো আর পারছে না নিজেকে আটকিয়ে রাখতে, তাই তো সে কান্না করছে। নীল নিজের ফোন বাহির করল, সিমির ছবির সাথে যেন কথা বলতে লাগলো। কেন শ্যামা, কেন তুমি আমার হলে না? আমি অনেক আশা নিয়ে এই দেশে পা রাখছিলাম শুধুমাত্র তোমাকে আমার করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এইখানে এসে দেখলাম তুমি মানুষটা অন্যের নামে কবুল বলে ভালোবেসে ফেলছ। শ্যামা, আমার শ্যামা, দুনিয়ার নিয়ম ভেঙে কি আমরা এক হতে পারি না? আমি কিভাবে থাকবো তোমাকে ছাড়া? আমাকে শিখিয়ে দাও, তুমিহীনা কিভাবে বাঁচবো আমি? বাজেভাবে আসক্তি তো আমি তোমার প্রতি, বাঁচিয়ে রাখার সলিউশন দিয়ে যাও শ্যামা। নীল যেন আর কথা বলতে পারছে না, বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছে প্রচুর। তার শ্যামা পাখির সুখের জন্যই তাকে তার ভালোবাসার মানুষের কাছেই সে রেখে আসছে, কিন্তু রেখে এসে তো নিজেও ঠিক নেই। কালকে তার ফ্লাইট আর আসবে না, দেবে না এই বাংলাদেশের মাটিতে পা। নীল আবারও বলতে লাগলো, যখন তোমার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়েছিল তখন আমি এইসব ভালোলাগা ভালোবাসা বুঝতাম, কিন্তু যখন আমাকে নিয়ে চলে গেল তোমাকে পেতাম না দেখতে, জানো শ্যামা আমার কতটা কষ্ট হতো? নিজেকে সামলাতে পারতাম না, ঘরের বন্দি করে রাখতে হতো আমাকে, পাগলের মতো আচরণ করতাম শুধু তোমাকে একটা বার দেখার জন্য। আব্বু আম্মু সহ্য করতে না পেরে ওই জায়গা থেকে লোক ঠিক করে তোমার ছবি তুলে আমাকে পাঠাতো। আমি তখন একটু ভালো ব্যবহার করতাম। ধীরে ধীরে আমি বড় হতে থাকি, সাথে তোমাকে ঘিরে আমার উন্মাদনাগুলো। আমার বেঁচে থাকার একমাত্র কারণ হয়ে আছো তুমি। থামলো সে, আকাশের পানে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিল, চোখ নামিয়ে আবারও ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা সিমির মুখের দিকে তাকিয়ে বলল, সত্যি তুমি আমার বেঁচে থাকার একমাত্র কারণ, তুমি হলে অক্সিজেন। আমি চাইলেই আমার অক্সিজেনকে ছিনিয়ে আনতে পারি, এই ক্ষমতা আমার আছে। তবে ওই যে আমার অক্সিজেন তো বেঁচে আছে অন্যের মুখের হাসি নিয়ে, এখন সেই অক্সিজেন কেড়ে এনে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করতে চাই না আমি। থাকো তুমি তোমার অক্সিজেনের কাছে, আমি দূর থেকেই আমার অক্সিজেনকে দেখে শান্তি পাবো, বেঁচে থাকবো ক্ষীণ সময় পর্যন্ত। নীল চোখ দুটো বন্ধ করে নিল, ভীষণ কষ্ট হচ্ছে তার। এতটা হতো না, আজকে সিমির সাথে কথা বলার পর থেকে এমন হচ্ছে।
সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মাথার মধ্যে চক্কর দিচ্ছে, সাথে প্রচুর যন্ত্রণা করছে। আস্তে আস্তে ওয়াশরুমের ভিতরে ঢুকলো একটু লম্বা শাওয়ার নেওয়ার জন্য। মন সহ মাথা যেন হালকা হয়। রাত 10টা বাজে। বাড়ির প্রতিটা ছোট বড় সদস্য ডাইনিং টেবিলে বসে রাতের ডিনার করছে। সেলিনা, রোজিনা আর কিয়া তাদের সার্ভ করে দিচ্ছে। সবাই আছে কিন্তু একজন নেই। তাজউদ্দিন স্বাভাবিকভাবে সিমিকে জিজ্ঞাসা করল, সিমি মামুনি, নিশান কোথায়? ও কি রুমে নাকি? সিমি খাবার মুখে নিয়ে চিবিয়ে পানি খেয়ে বলল, কোন বিজনেস ট্রিপে যাবে বলছিল সেখানে গেছে। তাজউদ্দিন ভ্রু কুঁচকে বলল, কোথায় সেইটা? সিমি, আমি তো জানি না। তাজউদ্দিন এইবার জিহানের দিকে তাকিয়ে বলল, জিহান, তুই কিছু জানিস? দুইজনের তো একই বিজনেস সম্পর্কে আছিস। জিহান মাথা দুই পাশে নাড়িয়ে বলল, না বড় মামা, ওর সাথে আমার কথা হয়নি। সেই দুপুর থেকেই আমি একটু পরে কল দিয়ে জিজ্ঞাসা করে জানিয়ে দেব। তারপর আর করুণ কোন কথা বলল না। চুপচাপ খেয়ে সবাই উঠে গেল। জিহান সামিয়ার হাত ধরে টেনে রুমের মধ্যে নিয়ে গেল। সিমি যারা আর রাত্রির সাথে উপরে উঠছে যারা বলল, ভাবি, তোর মুখটা আজ এত শুকনো শুকনো লাগছে কেন? সিমি শুকনো মুখে মলিন হেসে বলল, শুকনো না রে, ঘুমিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তাই মুখের এই অবস্থা, দেখছিস না চোখও ফুলছে। যারা আর কিছু বলল না, একে অপরকে বিদায় জানিয়ে যে যার রুমে ঢুকল। সিমি নিশানের রুমে ঢুকলো, দরজা লক করে লাইট অফ করে দিল, বেডের কাছে গিয়ে উঠে বসলো। ল্যাম্প ঝালানো আছে যেইখান থেকে হলদেতে আলো আসছে। সিমি নিজের ব্যাগ থেকে নিশানের সেই দুই ছবি বাহির করলো, দেখলো, দেখতে গিয়ে আবারও কান্না করে দিল। বালিশে মাথা রেখো শুয়ে পড়ল। ছবি দুটোটি টেবিলের পরে রেখে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে লাগলো। নিজের মনকে বুঝাতে পারছে না সে যে নিশানকে ভালোবাসত সেই নিশান এই নিশান না, এইটাই যেন বেশি কষ্টকর। এইভাবে কান্না করতে করতে কখন ঘুমের দেশে পাড়ি জমালো। জিহান সামিয়াকে রুমে আনতে সামিয়া বলল, সব সময় হাত ধরে সবার সামনে টানাটানি করেন কেন? জিহান, তুমি আমার বউ, শুধু টানাটানি কেন, সবার সামনে ঢলাঢলিও করতে পারবো আমি। সামিয়া ছি বলে উঠল। যা দেখে জিহান সামিয়ার কোমর শক্ত করে চেপে ধরে সামিয়াকে নিজের কাছাকাছি আনল। সামিয়া কেঁপে উঠল, চোখ মুখ খিচে বন্ধ করে নিল। জিহান ভ্রু কুঁচকে বলল, এত কাঁপাকাঁপি করছো কেন? সাথে চোখ বন্ধ কেন? আমি তো কিছুই করিনি। এর মানে তুমি কি ডার্টি কিছু করার ইঙ্গিত দিচ্ছ আমাকে? সামিয়া দ্রুত চোখ খুলল, জিহানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে বেডের একপাশে গিয়ে শুয়ে পড়ে বিড়বিড় করে বলল, অসভ্য পোলা। জিহান বলল, কিছু বললে আমাকে? সামিয়া কোন উত্তর দিল না। জিহান আর বেশি ঘটল না, নিজের ল্যাপটপ নিয়ে বেডে বসে অফিসের টুকটাক কাজ করতে লাগল। রাত 1টা বাজে। চৌধুরী ম্যানশনে এখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। এমন সময় নিচ দিয়ে মই বেয়ে 2 তলা রুমের বালকনিতে এসে থামল। রুমটা নিশানের। এইভাবে উপরে আসা ব্যক্তিটি বেকুনির কাজ খুলে ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে কাচ আবারও লাগিয়ে দিল। ব্যক্তিটা একটা চেয়ার টেনে বসল গভীরভাবে ঘুমিয়ে থাকা সিমির মুখের কাছে। ব্যক্তিটা কিছুক্ষণ তাকিয়ে রইল সিমির মুখের দিকে, হাত বাড়িয়ে সিমির একটা হাত ধরতে গেলেই আবারও ছেড়ে দিল। সে ধরতে চায় না, সে তো পাপে পরিপূর্ণ। হ্যাঁ, এই পাপে পরিপূর্ণ আর কেউ নয়, তানভীর চৌধুরী নিশান। নিশান সিমির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে বলল, তোকে রেখে চলে গিয়ে থাকার মতো শক্তি আমার নেই ইস্যু, তোকে ছাড়া থাকার কথা বললেই আমার বুক কেঁপে ওঠে। তবে তুই চিন্তা নিস না, আমি হাজারো পাগলামি করব তোর জন্য, তবে তোকে স্পর্শ আমি করব না। এই রাতের আধারে চুরি করে এসে তোকে এক পলক দেখে যাব, তবুও দিনের আলোয় তোর সামনে আমি আসব না। আমি যে থাকতে পারি না তোকে ছাড়া, তুই আমার আসক্তি, এমন আসক্তি যেই আসক্তির তুলনা হয় না। থামল নিশান। সম্পূর্ণ কথা বলার সময় তার দৃষ্টি ছিল সিমির উপরে। সে ওইভাবেই আবারও বলা ধরল, তুই বলেছিলিস ভালোবাসিস, কিন্তু আমার কাছে ভালোবাসা এই শব্দটার কোনো অস্তিত্ব বিদ্যমান নেই। যা আছে তা হলো আসক্তি। আমি তোকে কখনো ভালোবাসিনি ইস্যু, আর না কখনো বাসব। তুই আমার এক অন্যরকম আসক্তি, যে আসক্তি অ্যালকোহলের থেকেও তীব্র। অ্যালকোহলে ডুব দিলে উঠে আসা যায়, কিন্তু ইস্যু, তোর মাঝে ডুব দিলে আমার সেই জায়গা থেকে উঠে আসার ক্ষমতা নেই। তোর মাঝে অ্যালকোহলের থেকেও তীব্র এক নেশা আছে। তাই তো তোর মাঝে বুঁদ হয়ে থাকতে মন চায় সারাক্ষণ। শেষ কথা, আমার নিঃশ্বাস যতদিন চলবে তুই আমার এই আসক্তি হয়েই থাকতে হবে তোকে। বলে ওইভাবেই তাকিয়ে রইল সিমির মুখের দিকে। তার গলা শুকিয়ে গেছে। পানি খাওয়ার জন্য টেবিল থেকে জগ নিতে গিয়ে দেখে দুটো ছবি অবহেলায় ফেলে রাখা আছে।
নিশান ছবি দুইটা হাতে নিল। ছবিটাতে সে আরেকটা মেয়ে অন্তরঙ্গ অবস্থায় আছে। নিশান ছবি দুইটা ভালোভাবে খুঁটিয়ে দেখল। ছবি দেখার পরে সিমির মুখের দিকে তাকালো। সে সিমির মাথার কাছে রাখা ফোনটা নিল। সবকিছু চেক করল কেউ কোন মেসেজ দিছে কিনা। হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ দেখে সে দ্রুত মেসেজ সহ ফোন নাম্বার নিজের ফোনে নিয়ে নিল। তারপর সিমির ফোন আবারও আগের জায়গায় রেখে দিল। ছবিটা নিজের কাছেই রাখল। নিশান সিমির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি যেইভাবে তড়পাচ্ছি এইবার তুই তড়পাবি আমাকে এক পলক দেখার জন্য। অপেক্ষা কর, আজকে আসলাম, কাল রাতে আবারও আসবে তোকে এইভাবে চুরি করে দেখতে। বলে নিশান উঠে দাঁড়ালো। যেইভাবে আসছিল ঠিক সেইভাবেই নিচে নেমে গেল। সে নিচে এসে নিজের গাড়িতে বসে গাড়ি চালাতে লাগলো, সাথে কাউকে ফোন দিতে লাগলো। ফোন রিসিভ হতেই নিশান বলল, কিছু জিনিস দিচ্ছি, সত্য মিথ্যা যাচাই কর। বলে কল কেটে ছবিগুলো সেন্ড করলো, সাথে ফোন নাম্বার আর মেসেজটা। সবকিছু করার পরে ফোনটা রেখে দিল। গাড়ি চালাতে চালাতে বলল, খুব দ্রুতই প্রমাণ স্বরূপ আমি দেখিয়ে দেব, সাথে কুকর্মের শাস্তিও ভোগ করাবো। বলে বাঁকা হাসল। নিজ গন্তব্যে আর দিকে গাড়ি রওনা দিতে লাগলো। চলবে।